আচ্ছা, আমরা একটা আরম্ভ করবো অ্যাভারেশন আর ডপলার ইফেক্ট। আচ্ছা, ডপলার ইফেক্টটা তোমরা পড়েছো আগে, দেখো ফিজিক্সে। ডপলার ইফেক্ট কি ছিল? ডপলার ইফেক্ট ছিল চেঞ্জ অফ ফ্রিকুয়েন্সি অফ মুভিং অবজার্ভ। চেঞ্জ অফ ফ্রিকুয়েন্সি অফ ফ্রিকুয়েন্সি ডিউ টু রিলেটিভ, এটা নোট করে নেবে, মোশন। কারণ এই যে আমি নোটটা দেবো, সেই নোটের মধ্যে এত ডিটেলিং থাকবে। ডপলার ইফেক্ট আমরা কি দেখেছিলাম? যে সাপোজ আমাদের এখানে একটা সোর্স আছে, জাস্ট একটু ডপলার ইফেক্ট আমরা জেনে নিই। আর এখানে আমরা একটা অবজার্ভার আছে। কেন ডপলার ইফেক্ট এতটা ইম্পর্টেন্ট ছিল? সাপোজ সোর্সটা আমাদের একটা সাউন্ডকে জেনারেট করছে, যার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। সাপোজ বললাম নিউ 0, এই ফ্রিকোয়েন্সিতে সোর্সটা একটা সাউন্ডকে জেনারেট করছে। মানে কেমন? সাপোজ একটা ঘন্টা বাজছে স্কুলে, স্কুলে ফোর্থ পিরিয়ড হয়েছে, ফোর্থ পিরিয়ডে ঘন্টা বাজছে, তাহলে কটা ঘন্টা বাজবে? চারটে। নর্মালি আমাদের হয় 4 পিরিয়ডে 4টে ঘন্টা বাজবে। তাহলে 4টে ঘন্টা বাজছে, আমরা কি করছি? ধরুন এই 4টে ঘন্টা বাজতে 1 সেকেন্ড সময় লাগবে, কোথাও কোথাও বললাম। তাহলে 1 সেকেন্ডে যদি 4টে ঘন্টা বাজে, তাহলে ফ্রিকোয়েন্সি কত বটে? 4। কারণ 1 সেকেন্ডে যতবার ভাইব্রেট করবে, সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের যদি কোনো একটা স্কুলে ফোর্থ পিরিয়ড হয় এবং সেখানে যদি 4বার বেল হয়, বেল বাজে, তাহলে আমরা কত বলবো? 4 পিরিয়ড হয়েছে, 1 সেকেন্ডে 4বার ঘন্টা বেজেছে। হলো? তাহলে সবাই বলবো 4টে বাজছে, মানে 4 পিরিয়ড হয়েছে। এবার সাপোজ সেই স্কুলের পাশ দিয়ে একটা ট্রেন পেরিয়ে যাচ্ছে, অবজারভার ট্রেনে বসে আছে। তাহলে সেই অবজারভার সেই স্কুলে কোঅপারেট হয়েছে শুনবে। তারপরে কি আবার কি ব্যাপার, 4বারই ঘন্টা বেজেছে, ঘন্টা তো 5বার বাজে নাই। তাহলে 1 সেকেন্ডে ঘন্টা কবার বেজেছে? 4বার। তাহলে যে যা কোনো কোনো আমি অবজারভার ট্রেনে বসে থাকবো, না হেলিকপ্টারে চেপে থাকবে, না হেঁটে হেঁটে যাবে, না বসে থাকবে, এই শুনতে পাবে ঘন্টাটা, সে কি বলবে? 4টে ঘন্টা বেজেছে। ঠিক আছে, তাহলে সে বলবে 4 জন। কিন্তু দেখা গেল কি বটে, অবজারভার আর সোর্স, এদের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স উইল চেঞ্জ। সোর্সের ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, হয় বেড়ে যাবে, না হলে কমে যাবে। ডিপেন্ড করছে কেমন কার মোশন হচ্ছে, মানে অবজারভার আর সোর্সের মোশন কেমন, এরা কি একে অপরের দিকে আসছে, কামিং টুয়ার্ডস ইচ আদার, অর রিসিভস ফ্রম ইচ আদার, এর উপর নির্ভর করে আমাদের কি হয়ে যাবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। তাই তো পড়েছিলাম। তাহলে কেমন অদ্ভুত ঘটনা ঘটে। তাহলে এটা যদি লজিক্যালি বলি, এবার আমরা অনেক সময় কি হয়, এইটা বুঝতে আমরা ভুল করি। যেমন আমাদেরকে যখন 11-12 একটা এক্সাম্পল দিত, যে তুমি ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন হুইসেল দিতে চলে যাচ্ছে, কি লক্ষ্য করবে? দূরে থাকবে তখন আস্তে আস্তে আওয়াজ আসবে, কাছে আর কাছে আমাদের সে তো হবেই। এর মধ্যে ফিজিক্স কি আছে? তোমার কানের কাছে যদি কেউ কথা বলে, জুড়ে হবে, দূরে দিয়ে কথা বলে তো আসতে হবে। হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড ইট? এটা সিম্পল ব্যাপার, তাই না? আমার কানে কানে যদি কেউ কথা বলে, কানের কাছে যদি যদি বক্স বাজি দেয়, জোরে হবে। আর বক্স যদি অনেক দূরে বাজে, আস্তে শুনতে পাবো। তো এটা ওয়াজ নট দ্যাট আস্তে আর জোরে, লো অ্যান্ড হাই সাউন্ড। আমরা যখন বলি না, আমরা ভুল বুঝি। আমরা যেটা বলি সেটা হচ্ছে ইন্টেন্সিটি।
একটা ট্রেন যখন দূরে যাবে তার সাউন্ডের ইন্টেন্সিটি কি হবে? কম হবেই। কাছে এলে তার ইন্টেন্সিটি কি হবে? বেশি হবে। তাহলে ইন্টেন্সিটি তো বাড়বেই, কারণ ইন্টেন্সিটি ইজ এ ফাংশন অফ ডিস্টেন্স। ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু 1/r²। আর কমে যাক, ইন্টেন্সিটি বাড়বে। বাড়বে, এটা তো ফিজিক্স দেওয়া আছে। তো ইজ ইট এ ডপলার ইফেক্ট? তুমি যেটা বলছো সেটা ইন্টেন্সিটি। আর ডপলার ইফেক্ট কোনটা? অবাক ব্যাপার দেখা গেলো ফ্রিকোয়েন্সি, যেটা আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। যে সাপোজ একটা স্কুলে ফোর্থ পিরিয়ড হয়েছে, কটা ঘন্টা বাজবে? 4টে ঘন্টা বাজবে। আমি সাপোজ বললাম সেই ঘন্টাগুলো 1 সেকেন্ডে বেজে গেল, 4টে ঘন্টা ঢং 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 ঢং। সময় লাগলো কত? 1 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স কত? 4। 1 সেকেন্ডে যবার ভাইব্রেট করবে সেটা ফ্রিকোয়েন্সি, তাহলে ওই যে ঘন্টাটা বাজছে তার ফ্রিকোয়েন্সি কত বটে? 4। এবার ধরো একটা অবজারভার ট্রেনে চেপে আসছে, ওই স্কুলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তাহলে সে কটা ঘন্টা শুনবে? তুই হলো 4টে শুনবে, বুঝেছে তো 4 বারই, ও তো 5 বার বাজে না। কিন্তু ডপলার কি বললো? যে না, ফ্রিকোয়েন্সি কি হবে? আলাদা শুনছি। কেউ 3টে ঘন্টা শুনছে, কেউ আবার 5টা ঘন্টা শুনছে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে কি বলে? 1 সেকেন্ড কবার বেঁচেছে তাহলে? হয় 4-এর বেশি নাই, কম বাজবে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হয়, তাই তো? তাহলে সে কপিরিয়ড বলবে? 5 পিরিয়ড হয়ে গেছে। আর নাহলে বলবে 3 পিরিয়ড, 2 পিরিয়ড চলছে। এই যে সমস্যাটা, এই যেটা অদ্ভুত ঘটনা, এইটা বলে এই আবার কি করে হয়? তাহলে স্কুলে 4 পিরিয়ড হয়েছে না, 3 পিরিয়ড হয়েছে না, 5 পিরিয়ড হয়েছে বলো? তো হয়েছে 4 পিরিয়ড মানে আমি যা শুনবো সেটা তো বলবো। আমি ট্রেনের পাশ দিয়ে চেপেলাম, তো স্কুল ঢুকি নাই। আমি ট্রেনের পাশ দিয়ে যে গেলাম, আমি জানি যে 5 পিরিয়ড হয়ে গেলে স্কুল ছুটি হয়ে যায়। আমি ট্রেনে চেপে স্কুলের পাশ দিয়ে বেরিয়ে চলে এলাম, আমি 5টা ঘন্টা শুনলাম, স্টেশনে নেমে বললাম স্কুল ফুল ছুটি হয়ে গেছে, দিয়ে লাভ নাই, স্কুলে কাউকে খুঁজে পাবি না। বলবো না? বলবো না? কারণ আমি তো মেজার করেছি। যেটা কানে শোনা সেটা কি বলবো? মেজার বলবো না? বলবো না? তাহলে এইটা হয়ে গেলো একটা অদ্ভুত জিনিস, যেটা ডপলারের ইফেক্ট নামে পরিচিত হলো। তাহলে বোঝা গেল কেন অদ্ভুত। কারণ এখানে কি হবে, একটা অদ্ভুত ঘটনা ঘটবে, যেটা ক্লাসিক্যাল কাউন্টার পার্ট সেভাবে তখন ছিল না। যে বাজবে 4 বার, শুনবো কটা? 5 বার। লোকে বললো ডাক্তার দেখা, কান খারাপ হয়েছে। কিন্তু ডপলার কি বললো? যে না, এটা কানের কোনো গল্প নাই। যদি অবজার্ভার আর সোর্সের মোশন থাকে, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা অফ দ্য সোর্স সে কি হবে, হয় বেশি শুনবে অথবা কম শুনবে। ডিপেন্ড করবে যে সোর্স আর অবজার্ভারের মধ্যে মোশনটা কেমন। ঠিক আছে? কি বলে বোঝা গেল? এবার আমরা কি করবো, এর একটা ফর্মুলা যেটা আমরা পড়েছি সেটা আমরা দেখে নেবো। কি ফর্মুলা পড়েছি? 1 নম্বর কেস হচ্ছে, জাস্ট ফর্মুলা গুলো মনে রাখবে। সোর্স মুভিং, সোর্স মুভিং, আমি মনে হয় ভেলোসিটি ভি। ঠিক আছে? আর ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, আমরা যেহেতু বাতাসে করছি, এটা ধরলাম ডাব্লিউ। আর অবজারভার ইকুয়াল টু রেস্ট। আমি এই ঘটনাটা ধরলাম। তাহলে আমাদের কেস কি হলো, যে সোর্সটা মুভ করছে, আর শব্দের বেগ বাতাসে কত? ডাব্লিউ ধরে নিলাম, 340 মিটার পার সেকেন্ড যা হোক। আর অবজারভার কি আছে, যে শুনছে সে কি আছে? রেস্টে আছে। মানে ঘন্টাটা ট্রেনে বাজছে, একটা লোক মাটি থেকে শুনছে, সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ডাব্লিউ, আর ট্রেনের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে অবজার্ভার সে এখন কত ফ্রিকোয়েন্সি শুনবে? তাহলে যদি ফ্রিকোয়েন্সি হয় নিউ জিরো। নিউ জিরো মানে হচ্ছে অরিজিনালি যেখানে বাজছে, তাহলে মুভিং এর এটা হচ্ছে নিউ জিরো যদি হয়, তাহলে যে শুনবে তাহলে কি হবে, অবজারভার ফ্রিকোয়েন্সি লিখে দিলাম। অবজারভার ফ্রিকোয়েন্সি কত হবে? নিউ ডি। এটা ধরলাম, নিউ সাফিক্স ডি ধরে রাখো। যেটা অবজারভার শুনবে সেটা হয়ে যাবে নিউ 0 W/W - জি। তো দিস দ্য ফর্মুলা। ঠিক আছে? আমাদের ফর্মুলাটা জানতে হবে, আমাদের এখন ডিটেইলিং জানা দরকার নেই কিভাবে ফর্মুলাটা এলো, এটা তোমরা ইলেভেন টুয়েলভে পড়ে নিচ্ছ। এইটা এটা চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এই যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, মানে যে জিনিসটা তারা নিউ 0 বার কি পেয়েছে, ঠিক কথা।
কিন্তু যে শুনছে সে কত ফ্রিকোয়েন্সি শুনবে? নিউ ডি। ঠিক আছে, সেই নিউ ডি মান কত হবে? নিউ জিরো ইন্টু ডাব্লু বাই ডাব্লু মাইনাস বি, ভেলোসিটি অফ দ্য সাউন্ড বাই ভেলোসিটি অফ দ্য সাউন্ড মাইনাস ভেলোসিটি অফ দ্য অবজার্ভার। ঠিক আছে, তখন 340 বাই আর 340 মাইনাস যে স্পিডে যেটা মুভ করছে, সোর্সটা মুভ করছে। ডাব্লু মানে এখানে সোর্স। না, ডাব্লু মানে হচ্ছে সাউন্ডের ভেলোসিটি, আর ভিটা হচ্ছে যে মুভ করছে সোর্স তার ভেলোসিটি। ধরো ট্রেনে একটা সাউন্ড পাচ্ছে, ঢং 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 করে ঘন্টা পাচ্ছে, ট্রেনটা 20 কিলোমিটার স্পিডে মুভ করছে, তাহলে ভেলোসিটি এখানে কত বটে? এটা ক্লিয়ার হলো? বললাম যদি কেসটা উল্টো হয়, কেস টু, কি বলে? অবজার্ভার মুভিং, অবজার্ভার ভেলোসিটি ভি, অবজার্ভার ভেলোসিটি কত ধরলাম এখন? ভি। সাউন্ড ভেলোসিটি ডাব্লু তে হবে, শব্দের বেগটা চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, আর সোর্স কি আছে এখন? রেস্ট। সোর্স কি আছে? রেস্ট, মানে যেখানে ঘন্টা বাজছে সেটা চুপচাপ। এবার যে শুনছে সে কোনো একটা মুভিং অবস্থায় শুনছে। ঠিক আছে, তার ভেলোসিটি ধরলাম ভি। তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত হবে? অবজার্ভ ফ্রিকোয়েন্সি হবে নিউ ডি ইকুয়াল টু নিউ নট নিউ নট ডাব্লু প্লাস ভি বাই ডাব্লু। উল্টে যাবে, একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ওয়াজ ক্লাসিক্যাল ডপলার ইফেক্ট। তাহলে এটা কি ছিল? ক্লাসিক্যাল ডপলার ইফেক্ট ছিল। ঠিক আছে, এখন এই ক্লাসিক্যাল ডপলার ইফেক্টকে আমরা এবার একটু বুঝে নিই। তাহলে কেন হয়েছিল না হয়েছিল সে আলাদা ব্যাপার, এবং ক্লাসিক্যাল ডপলার ইফেক্টের গল্পটা বুঝি। তাহলে আমরা বুঝলাম যে দেখো, সোর্স মুভ করবে অথবা অবজার্ভার মুভ করবে, কেউ একজন মুভ করলেই হলো, সাউন্ড কিন্তু ব্রেক ফ্রিকোয়েন্সি সেটা একটা চেঞ্জ শুনতে পাবো। আর যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা নির্ভর করবে কার উপরে? অবজারভার আর সাউন্ডের, এই অবজারভার আর সোর্সের মধ্যে রিলেটিভ ভেলোসিটির উপরে। খেয়াল করে দেখো, এখানে সোর্স রেস্টে আছে, অবজারভার ভেলোসিটি ভি, তাহলে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত বটে? ভি, ভি মাইনাস জিরো। তাই তো, আপেক্ষিক কি হয়? দুজনের বেগের বিয়োগফল। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? অবজারভার ভেলোসিটি মাইনাস, তাহলে জিরো। তাহলে এখানে কত হয়ে গেল? এই ভি মাইনাস জিরো মানে কত হলো? ভি। আর এখানে দেখো সোর্স মুভ করছে ভি, অবজারভার জিরো, তাহলে আবার রিলেটিভ ভেলোসিটি কত বটে? ভি। তাহলে দেখো, এখানে নির্ভর করছে রিলেটিভ ভেলোসিটির উপরে, কার কত বেগ তার উপর নির্ভর করছে না কিন্তু। আছে কি সোর্সের ভেলোসিটি কত, কত সাউন্ড আমাদের যে অবজারভার সে কত স্পিডে আছে তার উপর নির্ভর করবে না, তাদের রিলেটিভ স্পিডের উপর নির্ভর করবে, এই একটা জিনিস। আর দু, হ্যাঁ, যেহেতু রিলেটিভ মোশনের উপর নির্ভর করে ভি, আর কার উপর নির্ভর করবে? সাউন্ডের ভেলোসিটিটা সেই মিডিয়ামে কত, ডাব্লিউ। দেখো আর তো কিছু ইনফরমেশন নেই, এই দুটোর উপরে নির্ভর করবে। তাহলে এটা হয়ে গেল। এখন এই যে ডপলার ইফেক্ট, সেই ডপলার ইফেক্ট আমাদের ফিজিক্সের মাথা খারাপ করে রেখে দিয়েছিল। ঠিক আছে, ফিজিক্সের কাছে একটা বড় ধরনের হেডেক ছিল। কেন হেডেক ছিল? দেখো, নিউটন, মানে ডপলার ইফেক্ট কেন এত ফিজিক্স ইম্পর্টেন্ট, কেন আমরা এটাকে এত জিনিস দিয়ে পড়ি, সেটা বুঝতে হবে। যে নিউটন বলেছিল যে লজ অফ মেকানিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাই তো? তার মানে যদি আমরা এটাকে একটু অন্যরকম ভাবে বলি, যেটা বলেছিলাম
যে মেকানিক্সের ল যদি সমস্ত ইনার্শিয়াল ফ্রেমের সমান হয়, ইনার্শিয়াল ফ্রেমে মানে কি বটে, হয় ফ্রেমটা স্থির আছে অথবা ইউনিফর্ম মোশনে আছে। এবং লজ অফ ফিজিক্স গুলো কি বলে, স্থির অবস্থায় যা উত্তর দেবে, ইউনিফর্ম মুভিং অবস্থায়ও সেম উত্তর দেবে। তাহলে কোন একটা এক্সপেরিমেন্ট তুমি একটা অস্থির অবস্থায় করলে যা অ্যান্সার, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে একটা কোনো সিস্টেম, সেখানে তুমি এক্সপেরিমেন্ট করলে অ্যান্সার কত হবে, সেম। তাহলে তুমি ফিজিক্সের কোনো প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝতে পারবে না যে স্থিরে করছো, স্থির অবস্থায় করছো, না মুভিং অবস্থায় এক্সপেরিমেন্ট করা হয়েছে, কারণ কোনো উত্তর পার্থক্য নেই। তার মানে তোমাকে ভাবো একটা নিস্তরঙ্গ সমুদ্র, মানে একটা সমুদ্র হলো যে সমুদ্রের মধ্যে কোনো ওয়েভস নেই, ঢেউ নেই, সেই মানে সমুদ্রে তুমি জাহাজের শিপের ওপর বসে আছো, তাহলে শিপটা কি অসিলেট করবে না রেস্টে থাকবে? রেস্টে, তাহলে তুমি বুঝতে পারবে না রেস্টে আছে। এবার ধরে রাখো আমি জাহাজে একটা ঘরের মধ্যে ঢুকে আছি, জানলা দরজা সব বন্ধ, আমাকে একটা এক্সপেরিমেন্ট করছে, ফিজিক্সে একটা এক্সপেরিমেন্ট করছে, কোনো একটা ঘটনা, একটা বল হয়তো ওপর ছুড়ে দিলাম, সে নিচে পড়লো, তা পড়তে কত সময় লাগলো, বা আমি একটা পেন্ডুলামকে দুলিয়ে দিলাম, তার একবার দুলতে কত সময় লাগলো, এরকম এক্সপেরিমেন্ট করা সব জায়গায় দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলেছে যে তুমি এক্সপেরিমেন্ট করে বার করো যে জাহাজটা স্থির আছে না জাহাজটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে সমুদ্রের মধ্যে। এখন কি বললাম, লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম। তাহলে স্থির অবস্থায় আমি প্র্যাকটিক্যাল করে যে অ্যান্সার পেতাম, যদি গতিশীল অবস্থায় মুভও করতো অ্যান্সার কত হতো, সেম হতো। তাহলে আমি ফিজিক্সে কোনো প্র্যাকটিক্যাল করে বলতে পারবো যে জাহাজটা স্থির আছে না গতিশীল আছে? বলতে পারবো না, যদি না আমি কি করি, দরজা খুলে বাইরে তাকাই, বাইরে তাকালে বলতে পারবো, কিন্তু ভেতরে ঢুকে ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট করে বলতে পারবো না। একেই বলে কি, ইকুইভ্যালেন্স অফ লজ অফ ফিজিক্স ইন অল ইনার্শিয়াল ফ্রেম। অর্থাৎ তোমার পক্ষে বলা সম্ভব নয় তুমি স্থির আছো না গতিশীল আছো। কি বলে বোঝা গেল? এই যে কনসেপ্টটা, এই এতদিনের যে গ্যালিলিয়ান নিউটনিয়ান কনসেপ্ট, এটাকে ভেঙে দিল কে? ঠিক আছে, দেখো, সাপোজ আমি বসে আছি, ওই ইয়েতে ঘরে বসে আছি, আমি কি করছি এবার, ঘরে বসে আমি বাইরে কোনো যাচ্ছি, বাইরে কোনো একটা ঘটনা আওয়াজ শুনছি, আমি অন্য কোনো একটা জাহাজ থেকে ধরে কোনো একটা আওয়াজ আসছে, আমি আওয়াজ শুনছি, ঠিক আছে। এবার আওয়াজ শোনার পর আমি দেখছি যে, দেখো, আওয়াজ যদি শুনি, তাহলে এবার খেয়াল করে দেখো, যদি অবজারভার, মানে সোর্স বলতে কি বলি, আওয়াজটা শুনছি আমি আসছে, সোর্স যেটা বলে যে আওয়াজটা আমি শুনছি, ঠিক আছে। আর ভিতে কি বলে, ভেলোসিটি। হুম, আছে তো। এবার যখন আমি যখন জাহাজে ওই দরজায়, মানে ওই ঘরে ঢোকার আগে ওই জাহাজের লোকটাকে বললাম যে তুই একটা ঘন্টা বাজাবি, ঠিক আছে, ঘন্টার জন্য 1 সেকেন্ডে 5 বার বাজে, নিয়ে আমি জাহাজের ভিতরে ঢুকে গেলাম। এবার সেই ঘন্টা বাজাচ্ছে, আমি প্র্যাকটিক্যাল করছি জাহাজের ভেতরে, জানলা দরজা বন্ধ করে আমি শুনছি, কতবার ঘন্টাটা শুনতে পেলাম। খেয়াল করে দেখো, যদি আমি মুভ করি অবজারভার ভেলোসিটি থাকে, আর জাহাজ যদি স্থির থাকে, তাহলে এইরকম ফ্রিকোয়েন্সি শুনবো, এই মানটা বেশি হবে, এই মানটা কি হবে, এই যে ডাব্লিউ মাইনাস বি। আর যদি যাহা আমি স্থির থাকি, আমি বসে থাকি, জাহাজটা যদি চলে, তাহলে কোনটা শুনবো, এটা শুনবো। দুটো মান কি এক? হুম, তাহলে জাহাজটা যে শোনার পর আমি নিশ্চয়ই বলতে পারবো কে মুভ করছে, আমি মুভ করছি না জাহাজ মুভ করছি? বলতে পারবো না, পারবো না? কি বলে বোঝা গেল? তাহলে বলো, নিউটনের যে ইয়েটা ছিল, নিউটনের যে কনসেপ্ট ছিল যে তুমি কোন রকম ভাবে বলতে পারবে না যে তুমি মুভ করছো না, করছে না, ডপলার কি বলছে, ডপলার বলছে না আছে, লোকটাকে বলবো যে তুমি 4 বার ঘন্টা বাজাবে 1 সেকেন্ডে, আমি যদি 5 বার শুনি বা 3 বার শুনি, তাহলে বলে দেবো কোন কেসটা হচ্ছে, তাই তো। আমি মুভ করলে একরকম শুনবো, সোর্স মুভ করলে একরকম শুনবো। তাহলে ডপলার ইফেক্ট গিভস আস অ্যান ওয়ে টু ডিস্টিংগুইশ রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় ফিজিক্সের ইম্পর্টেন্ট এক্সট্রাকশন ফ্রম ডপলার ওয়েভ। কি বলে, ইট গিভস আস এ ওয়ে টু ডিস্টিংগুইশ রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন। অ্যান্ড এইটাই ছিল ফিজিক্সের একটা বিরাট বড় সমস্যা। বললাম এই হবে কি করে, তাহলে তো নিউটন লটা কি হয়ে গেল, সমস্যা করে দিল।
করলো না, ক্লিয়ার? এটা বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল ডপলার ইফেক্টের গল্প। ব্যাস, ডপলার ইফেক্ট যেহেতু আমরা এগুলো ক্যালকুলেশন করেছিলাম, তাই ক্যালকুলেশন আমরা গেলাম না। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না হয় না বলো? তাহলে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্ট কি বটে সেটা তো আমরা অনেকটাই জানি বা ভুল বুঝি, যা হোক কিছু ম্যাক্সিমাম ছেলে মেয়েই ডপলার ইফেক্টটা ভুল বোঝে। মানে যেভাবে আমরা এক্সাম্পলটা দিয়েছি না, সেই এক্সাম্পলে আমাদের একটা মনে হয় অন্যরকম। হুম, কিন্তু ডপলার ইফেক্ট, এটা ক্লিয়ার হলো তো? Yes. এবার প্রশ্ন হলো যে এটা তো হয়ে গেল, এবার চলে এলো আমরা রিলেটিভিটিতে চলে এলাম। রিলেটিভিটি কি বলছে দেখো, বললাম তাহলে তো নিউটন লটা ভুল হয়ে গেল। নিউটন লটা কি হয়ে গেল? গ্যালিলিয়ান নিউটনিয়ান রিলেটিভিটি তাহলে ভুল প্রমাণিত হলো না হলো না? হ্যাঁ? ইম্পর্টেন্স অফ রবার পয়েন্ট বলে। এই যে ইট গিভস আস এ ওয়ে টু ডিস্টিংগুইশ রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন। মানে হচ্ছে যে এটা আমাকে একটা উপায় দিল, যে উপায় সাথে আমি বুঝতে পারবো যে আমি স্থির আছি না সমবেগে গতিশীল। হ্যাঁ, যা হচ্ছে নিউটন বলেছিল তোমার জীবনে সম্ভব নয়, ও বললো কি বলে না একটা উপায় আছে যার সাথে আমি বুঝে নিতে পারবো। ঠিক আছে, এবার দেখো নিউটন বলছেন না, ইট ইজ নট পসিবল ফর এনি অবজারভার টু ডিস্টিংগুইশ বিটুইন রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন। ডপলার ইফেক্ট কি বললো যে না আছে। তাহলে প্রশ্ন হলো যে ডপলার ইফেক্ট আবিষ্কার হওয়ার পর কি নিউটনের ভুল প্রমাণিত হয়ে গেল? এটা প্রশ্ন হবে। তো নিউটন বলেছে তোমার বাবার পক্ষে ক্ষমতা নেই, এ করে দিই। ঠিক আছে, কি বলুন না আছে, ভুল প্রমাণিত হলো। কিন্তু দেখা গেল কি বটে, নিউটন ভুল প্রমাণিত হলো না, কারণ নিউটন বলেছিল কি বটে, একটা ছোট্ট কথা লিখেছিল, দ্য লজ অফ মেকানিক্স উইল বি সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ মেকানিক্স এর সূত্রের সাহায্যে তুমি বার করতে পারবে না। এটা কি বটে, শব্দটা কি মেকানিক্স এর মধ্যে পড়ছে? ওয়ে হতে পারে, শব্দের যে ফর্মুলা গুলো সেটা কি হবে, মেকানিক্স এর মধ্যে পড়ছে না সাউন্ডের মধ্যে পড়ছে, তরঙ্গের মধ্যে পড়ছে? তা ও তরঙ্গটা নিউটনের গল্প নয়। তা নিউটন বলেছে না, আমি তো ওই জন্য বলি না, আমি বলেছিলাম যে মেকানিক্স এর সূত্রের সাহায্যে তোমার ক্ষমতা নাই পার করতে পারবে। মেকানিক্স সূত্র মানে কি, ওটা উপর থেকে ঢেলা ছুড়ে দিলে, একটা পেন্ডুলামকে দুলিয়ে দিলে, বললাম এই সমস্ত করো গা। একটা বলকে, ফুটবলকে লাফ মেরে দিলে, এক সেকেন্ডে কত দূরত্ব গেলে এসব মাপলে, অ্যাক্সেলারেশন মাপলে, ভেলোসিটি মাপলে, এই সমস্ত মাপো গা। বলো এইসব মেপে বলো, বলো না ওই সমস্ত মেপে হবে না। কি বলে বোঝা গেল? তাহলে ডপলার ইফেক্ট বলে দিল কি বলে, রেস্ট আর ইউনিফর্ম মোশনকে ডিস্টিংগুইশ করা যাবে, দ্যাট মিন্স লজ অফ ফিজিক্স আর নট সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম, অনলি দ্য লজ অফ মেকানিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম। তাই তো? হুম, আইনস্টাইন এসে এখানে ফার্স্ট লটা দিল। ফার্স্ট ল কি বললো, নো, অল লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম। বললাম বিজ্ঞানকে এমন করে তৈরি করো যাতে কি হয়ে যাবে, মেকানিক্স আরাম করে যা সূত্র দেবে দাও, সব সূত্রই কিন্তু কি হয়ে যায়, সমস্ত রেফারেন্স ফ্রেমে, সব ইনার্শিয়াল ফ্রেমে একই রকম রূপ ধারণ করে। যদি না করে তাহলে সেই ফিজিক্সটা নেওয়া যাবে না, কারণ তাহলে কি হবে, বিভিন্ন রকম ভেলোসিটি আছে, তাহলে বিভিন্ন রকম ল উত্তর। যদি ইনার্শিয়াল ফ্রেমে ভেলোসিটির উপর নির্ভর করে যে ল, তাহলে বললাম আচ্ছা কোন ধরনের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে পরীক্ষা এলো তোমার কাছে, ধরো পরীক্ষা দেবে, এখন 3 রকম সেট আছে। তুমি একটা পরীক্ষা অঙ্ক পেলে যেখানে 30 কিলোমিটার স্পিডে মুভ করছে, তাহলে বলে 30 কিলোমিটার তোমাকে আবার চাপ থাকবে, 30 কিলোমিটার হলে এরকম নিয়ম, এই সূত্রের ফর্মুলা, এফ ইকুয়াল টু এম এ। 40 কিলোমিটার হলে বলবে এফ ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু এফ বাই এ। বললাম 50 কিলোমিটার হলে কত হবে, এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু এফ ইন্টু এম মাইনাস ওয়ান বাই ফোর, এরকম একটা সূত্র। তাহলে মুশকিল হয়ে যাবে না, যাবে না আবার ফিজিক্সের? তাহলে প্রতিটা ভেলোসিটির জন্য একটা করে সূত্র মুখস্থ করতে হবে না, হবে না? তাহলে এটা কি ফিজিক্সে সম্ভব? ফিজিক্স মানে হচ্ছে জেনারেলাইজেশন। তাহলে দেখো নিউটন ল কিন্তু কি হয়ে গেল, ফিজিক্সটাকে জেনারেলাইজ করতে পারলো না। আইনস্টাইন এসে কি হলো, বললো এমন করে ফিজিক্সটাকে তৈরি করো যাতে কি হয়ে যায়, এই ডপলার ইফেক্টের সাহায্যে তুমি বুঝতে না পারো যে হয়েছে কি হয় না। বললাম তাহলে বুঝতে পারা যাবে। বললাম হ্যাঁ, নিউটনের যে আইনস্টাইনের যে সেকেন্ড লটা ছিল দেখো, সেকেন্ডে প্রমাণ হয়ে গেল। ফার্স্ট ল কি বললো, যে অল লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম, অর্থাৎ কোন লয়ের সাহায্যে তুমি প্রমাণ করতে পারবে না তুমি স্থির আছো না ইউনিফর্ম মোশন আছো। বললাম ডপলার ইফেক্ট এর সাথে তো প্রমাণ হচ্ছিল। বললাম চলে আসো, সেকেন্ড পস্টুলেটে কি বললো, দ্য স্পিড অফ লাইট ইজ সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এখন রিলেটিভিটি কোথায় কাজে লাগে, আলোর বেগে যখন যাবো। ঠিক আছে, আচ্ছা বলো, আমি এবার এই প্র্যাকটিক্যালটা অপটিক্স সাহায্যে করছি। অপটিক্স সাহায্যে কি হলো, তুমি বসে আছো, তোমার ঘরে একটা বদ্ধ ঘরে বসে আছো, সেখানে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে তুমি তাকাবে না, গুলগুল টাইপ আছে, উপরে একটা জানলা আছে, সেই জানলাটা কাঁচের তৈরি, সেখান থেকে লাইট ঢুকতে পারে।
বাইরে থেকে একটা লোক, অন্ধকারে ধরো জাহাজে যাচ্ছ, বাইরে থেকে একটা লোক যাকে টর্চকে 4বার টিপ 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 করে জ্বালালো, অন অফ করলো, তাহলে তুমি তোমার দেওয়ালে কি দেখতে পাবে? 4বার অন অফ করলো, তাই তো? তুমি বলে রেখেছিলে, দেখ আমি যখন রাত্রেবেলা যাবো না, তুই 1 সেকেন্ডে 4বার অন অফ করবি। তাহলে তুমি জানো সেই লোকটা 1 সেকেন্ডে কবার অন অফ করছে? 4বার। যদি ডপলার ইফেক্ট হতো তাহলে ফ্রিকোয়েন্সি কি হতো? হয় বেড়ে যেত, নাই? তাহলে আমি হয় 5বার দেখতাম অন অফ হচ্ছে আমার দেওয়ালে, অথবা 3বার দেখতাম। ঠিক আছে, এবার দেখো এটা আমি কি বললাম, ডপলার ইফেক্ট আমরা 11-12 খুব খুব সহজভাবে বুঝে নিতাম। অবজারভার, ঠিক আছে। এখন ডপলার ইফেক্ট আমরা 11-12 খুব সহজভাবে নিয়ে এলি, কিন্তু তুমি যদি একটু নিজে প্রশ্ন করো যে এই একটা লোক 4বার টর্চ জ্বালালো, আমি 5বার দেখবো? টর্চটা জ্বলেছে 4বার 1 সেকেন্ডে, কিন্তু ডপলার কি বলছে? তুমি যদি মোশনে থাকো তাহলে হয় 5বার দেখবে, নাই? এবং সত্যি দেখবে তোমার দেওয়ালে কবার লাইট অন অফ হলো। তাহলে তুমি ভাবো, আমি টর্চ জ্বালছি 3বার 1 সেকেন্ডে, একই বলতে একই অভিযোগ না হলে তোমার কস থিটা আসবে, ডপলার ইফেক্টে ভি কস থিটা আসবে এখানে। তাই তো এই প্রবলেমটা পরিচিত এলিমেন্ট হলো, কিন্তু আমি বলছি ডপলার ইফেক্ট কেন অবাক হওয়ার মতো বিষয়, আর আমরা অবাক হই না, তাই না? কারণ অবাক হওয়ার মতো বিষয় কেন? কারণ তুমি ভাবো কেউ একবার 3বার টর্চ জ্বালালো, তুমি কবার দেখবে? 4বার বা 2বার যেটা দেখবে। তাহলে বলো হোয়াট ইজ রিয়েলিটি? ডপলার এই একটা প্রশ্ন তুলে দিল, সেটা বাস্তব কোনটা? আমি তো বলবো যে তাহলে তুমি শুনছো নিয়ে দেখলে যে কোথাও গুলি হয়েছে, 4বার গুলি হলো, তুমি বললেন 4বার গুলি হয়েছে, আর 4বার গুলি হয়েছে মানে একবার গুলি একটা লোক মরে, তাহলে তুমি ঘরে বসে বলো 5টা লোক তো মরেছে, 5টা গুলি শুনেছি আওয়াজ। ঠিক আছে, যে রেস্টে বসেছে বলবো না 4টে গুলি শুনেছি, 4টে লোক মরে যাবে, কে সত্যি? বিজ্ঞান বলছে সবাই সত্যি, বলো সবাই সত্যি কি করে হতে পারে বাবু? আমি শুনলাম 4 5টা, তুমি বলবো না? বলবো না? তুমি তো শুনেছো, সো ইউ আর মেজারিং 5, so how something that is being created 4 times you can measure 5 times? তাহলে কোনটা? তাহলে তুমি বলবো নিশ্চয়ই ভুল হয়েছে, তুমি বলবে কি বলে? ভুল হয়েছে, তাই হয় নাকি? 4টে গুলি করলো, 4টে গুলি ছিল, 5টা কথা শুনতে পেলে আওয়াজ। ডপলার ইফেক্ট আমাদের এই জায়গায় তৈরি করে দিল। এবার দেখো, বললাম আচ্ছা রিলেটিভিটি থেকে ডপলার ইফেক্ট হবে? নিশ্চয়ই রিলেটিভিটিতে ডপলার ইফেক্ট হওয়ার কথা নয়, কারণ রিলেটিভিটি ফার্স্ট পস্টুলেট কি বলছে? দ্য লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে রিলেটিভিটিতে ডপলার ইফেক্ট হওয়ার কথা নয়। বললাম নয়, কিভাবে প্রমাণ করবো? দেখো, হোয়াট ওয়াজ ডাব্লু? ডাব্লুটা কি ছিল? ভেলোসিটি অফ সাউন্ড ইন ইয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যখন রিলেটিভিটি আসবো তখন কি আসবে এখানে? শব্দের জায়গায় কাকে নিয়ে প্র্যাকটিক্যাল করবো? সাউন্ডের ভেলোসিটি। যখন আমরা রিলেটিভিটিতে আসবো তখন কাকে নিয়ে প্র্যাকটিক্যাল করবো? আলোকে নিয়ে। তাহলে ডাব্লু জায়গায় কি লিখবো? সি। তাহলে সি প্লাস ভি বাই সি, ভিটা ভেলোসিটি অফ দ্য সোর্স। কনসেন্ট্রেশন করো, আচ্ছা কোথায়? আর এটা কত হয়ে যাবে? সি, সি মাইনাস বি। তখন তুমি আছো, তোমার মন নেই। ফিজিক্সে তুমি কোথায় থাকবে ইম্পর্টেন্ট নয়, তাই জন্য ফিজিক্সে বলো অনলাইন অফলাইন দুদিনই হবে, যে লাইনে থাকবে থাকো, আমার ফিজিক্সে মনটা থাকলেই হবে। খেয়াল কি হয়ে দেখো, সি প্লাস ভি বাই সি। আইনস্টাইন কি বলছে? সি প্লাস ভি মানে কত? সি প্লাস ভি সমান কত? সি। তাহলে এটা সমান সি। তাহলে সি বাই সি কেটে গেল, নিউট্রিলিকার কত হয়ে গেল? নিউ জিরো। তাহলে তুমি বলো 4টে আওয়াজ, আমি বলো 4টে আওয়াজ, হয়ে গেল। সি মাইনাস বি মানে হচ্ছে সি, সি সি কেটে গেল, কত হয়ে গেল? কত হয়ে গেল বাস। তাহলে বললাম কি বলে, রিলেটিভিটিতে ডপলার ইফেক্টের কোনো গল্প নাই। তাহলে দেখো, তুমি তুমি বলো 4টে, যে স্থির থাকুক সেও বলো 4টে, যে গতিশীল থাকুক সেও কি বলবে? 4টে। তাহলে এবার বলো, তুমি এই প্র্যাকটিক্যালটা করে, ডপলার ইফেক্টে প্র্যাকটিক্যাল করে তুমি বুঝতে পারবে স্থির আছে না গতিশীল আছো? স্যার আলোর বেগের সাথে যদি মানে কিছু ডাইরেক্টলি আমি অ্যাড বা মাইনাস করতে পারতাম, তো এটা একটা ইন্টেন্সিভ প্রকার। কোনটা? হ্যাঁ, আলোর বেগটা হচ্ছে খুব কঠিন ব্যাপার, আমরা পরে থেকে যাবো। ঠিক আছে, মানে দেখো আইনস্টাইনের থিওরি তোমাকে একটা অ্যাজাম্পশনের উপর বেস করে একটা ফিজিক্স তৈরি করেছিল। যদি আমরা পরবর্তীকালে সময় পাই, তখন রিলেটিভিটি যদি আরো কিছু বলার সময় থাকে, আমি একটা ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝাবো যে অ্যাকচুয়ালি কিভাবে এসেছিল আইনস্টাইনটা। ঠিক আছে, সেখানে তুমি বুঝতে পারবে যে আইনস্টাইনের উদ্দেশ্য কিন্তু রিলেটিভিটিটাকে আবিষ্কার করা ছিল না, তার একটা অন্য উদ্দেশ্য ছিল, একটা ফিজিক্স একটা প্রবলেম দাঁড়িয়ে গেছিল, কেউ সেই প্রবলেমটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারছিল না, সেই জায়গা থেকে আইনস্টাইনের কনসেপ্ট এসেছিল। এবার পরবর্তীকালে একটা থিওরি আবিষ্কার হওয়ার পর কি হবে, তার ডানা যখন মিলতে লেগে গেল, তখন কি অনেক কিছু ব্যাখ্যা করতে পেরে যাচ্ছে তখন।
কিন্তু ফিজিক্সে এই যে জায়গাটাতে এর কোনো ক্লারিফিকেশন ছিল না যে কেন আলোর বেগটা এরকম হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, কোথা থেকে হয়ে গেল, ঠিক আছে, কেন হচ্ছে। এর জন্য পরবর্তীকালে কি হয়েছিল, অনেক রকম ভিউজ এসেছিল রিলেটিভিটিকে বেস করে। যার মধ্যে একটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ ভিউ আমরা পড়বো স্পেস টাইম ডায়াগ্রাম। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ভিউ, একটা ভিউ। আরো অনেক থিওরি আছে, যেমন হচ্ছে মুভিং ডাইমেনশন থিওরি, এমডিটি, ঠিক আছে। মানে এইগুলো দিয়ে বোঝার চেষ্টা করছি যে আসলে আইনস্টাইন যেটা বলেছে যে জিনিসটা আসলে কি বটে। আইনস্টাইন তো দুটো জিনিস বলেছিল, দেখো এই দুটো ধরে দাও, আলোর বেগ কনস্ট্যান্ট, যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না, ধরে নাও দেখো এগুলো হবে। বললাম ঠিক আছে, ধরে নিলে হবে, ধরবো ওটা কেন, এই ধরার পেছনে কারণটা কি। এই যখন আরো ডেপথে ঢুকতে গেলাম তখন কি হলো, আরো ডিটেলিং থিওরি আমাদের এলো। তার মধ্যে দুটো সবচেয়ে কম্প্রিহেন্সিভ থিওরি হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম বাই মিনকাউস্কি, আর একটা হচ্ছে এমডিটি, মুভিং ডাইমেনশন থিওরি। ঠিক আছে, এই দুটো থিওরির সাথে কি হবে, আমরা অনেক অনেক বেটার ওয়েতে এই জিনিসগুলোকে বুঝতে পারবো। ঠিক আছে, তার মধ্যে স্পেস টাইম ডায়াগ্রামটা আমাদের সামান্য আছে। এটা বোঝা গেল, ডাইমেনশন থিওরি, এটা বোঝা গেল, ক্লিয়ার এটা। তা দেখো রিলেটিভিটিতে ডপলার ইফেক্ট হবে। আচ্ছা, এই যে ডপলার ইফেক্ট, এই ডপলার ইফেক্ট আমরা বলতাম লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট, লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট। কারণ সাউন্ডটা একটু লংজিটিউডিনাল ওয়ে না, নট দ্যাট। লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট মানে কি বলে, এই যে সোর্স আর এই যে অবজারভার তারা কি বলে একই লাইন বরাবর মুভ করছে, হয় কাছে আসছে না দূরে যাচ্ছে। তাহলে দুজনের মুভ কি হবে, আইদার এক্স অ্যাক্সিস বরাবর অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর, হবে দুজনে একই দিকে, হয় কাছে আসছে না দূরে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য দুটো কেস, কাছে এলে একটা কেস, একে অপর থেকে দূরে চলে গেলে একটা কেস। আর একটা ডপলার ইফেক্ট হয়, এটাকে আমরা বলি ট্রান্সভার্স ডপলার ইফেক্ট। ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট মানে কি, একজন মুভ করছে এক্স অক্ষ বরাবর, একজন মুভ করবে ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো ট্রান্সভার্স ডপলার ইফেক্ট 90 ডিগ্রি। হ্যাঁ, মানে একজন এক্স অক্ষ বরাবর মুভ করছে আর একজন ওয়াই অক্ষ বরাবর মুভ করছে 90 ডিগ্রি, এই হবে ট্রান্সভার্স। ট্রান্সভার্স কথাটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে যদি আমি কি বললাম যে যদি অবজারভার আর সাউন্ড, এগুলো তোমরা 11 গুলো পড়েছিলে, রিকল করতে হবে একটু। সাউন্ড আর সোর্স আর অবজারভার এদের মধ্যে যদি হ্যাঁ? কোথায় পড়েছে সেটা মনে রাখলে হবে না। কি পড়েছে সেটা মনে রাখতে হবে, তাই না। আমি বললাম যে 5-এর ঘর নামটা বলো, তুমি বলে 1-এ পড়েছিলাম। ইট ইজ নট দ্য অ্যান্সার, বাট 2-এ পড়েছিলাম। এইটার মধ্যে মাহাত্ম কিছু নেই আছে। আমি জিজ্ঞাসা করছি 5-এর ঘর নামটা বলো, তুমি বলে 1-এ পড়েছিলাম, বাট 2-এ পড়েছিলাম। কি হলো, তাহলে বোঝা গেল কি বললাম। তাহলে সোর্স আর অবজারভার, এবার বললাম কি বলে, যদি তারা একই দিকে থাকে তাহলে এটা হবে। বলো আচ্ছা যদি থিটা অ্যাঙ্গেলে মুভ করে তাহলে হবে না, বলো হ্যাঁ, সেক্ষেত্রে ভি সমান কত, ভি কস থিটা। ভি যে কত বসাবো, ভি কস থিটা, কারণ কি বলে আমাকে সেই দিক বরাবর ভেলোসিটি নিতে হবে, তাই না। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, এই দিকে ভেলোসিটিটা কত হয়ে যাবে, ভি কস থিটা। অর্থাৎ আমাদের কি করতে হবে, যে দিক বরাবর একটা নির্দিষ্ট দিক বরাবর নিতে হবে। তাহলে ভি তো এই দিকে হয়ে গেল, তাহলে এই দিক বরাবর কত হবে, ভি কস থিটা, তাহলে ভি এর জায়গায় ভি কস থিটা হবে। এখন দেখো এগুলো সব বুঝি, এখন কেন, এবার কেন খেয়াল করে দেখো কেন আমাদের ট্রান্সভার্স ডপলার ইফেক্ট হবে না। কারণ কি বলে, কারণ যখন ট্রান্সভার্স হবে সেটা কত ডিগ্রি হয়ে যাবে, আসছে সেটা কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে cos 90 কত, তাহলে এই টার্মটা কত হয়ে যাবে, 0। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ সমান কত হয়ে যাবে, 1। সিমিলারলি কেস দেখো, ডাব্লিউ বাই ডাব্লিউ সমান কত হয়ে যাবে, 1। তাহলে কত হয়ে যাবে, নিউ সমান নিউ নট বা নিউ ডি সমান নিউ নট। সো দেয়ার ইজ নো ট্রান্সভার্স ডপলার ইফেক্ট ইন ক্লাসিক্যাল মেকানিক্স। কি বলে বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা ডপলার ইফেক্টের যে গল্পটা এলাম সেই গল্পটা আমরা এই জায়গায় চলে আসছি। একটা হচ্ছে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, আর একটা হচ্ছে লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিএম ক্লাসিক্যাল মেকানিক্স, আর এটা হচ্ছে মানে এটা নিউটনিয়ান মেকানিক্স লিখলাম এনএম, আর এটা লিখলাম রিলেটিভিস্টিক মেকানিক্স আরএম। নিউটনিয়ান মেকানিক্স কি বলছে, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট হবে না, লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট হবে। রিলেটিভিটি কি বলছে, রিলেটিভিস্টিক মেকানিক্স বলছে না, লংগিটিউডিনাল ডপলার ইফেক্ট হওয়ার কোনো জায়গা নাই। কারণ সি প্লাস বি করলে কত হয়ে যায়, সি, সি মাইনাস বি করলে সি, তাহলে লংগিটিউডিনাল ডপলার ইফেক্টের কোনো গল্প নাই। বলো ওটা যদি না থাকে তাহলে ট্রান্সভার্সের আবার কি থাকবে। ট্রান্সভার্স তো ওর একটা পার্ট, cos 90 হয়েছিল বলে একটা স্পেশাল কেস। ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রি বরাবর ভেলোসিটি একবার সাবস্ট্রাক্ট করা যায় না, তাহলে ডাব্লিউ প্লাস বি ডাব্লিউ মাইনাস বি গল্পটা সেম।
তাহলে ভালো করে দেখো কেন ডপলার ইফেক্ট হলো না ট্রান্সভার্স। কারণ কি ছিল দেখো, এখানে আমাদের টার্ম ছিল দেখবে ডাব্লিউ প্লাস ভি বাই ডাব্লিউ, অর কি ছিল ডাব্লিউ ডাব্লিউ বাই ভি মাইনাস ডাব্লিউ, এরকম টার্ম ছিল। তাহলে ডপলার ইফেক্ট কখন হবে? যদি ডাব্লিউ প্লাস ভি এর মানটা ডাব্লিউ চেয়ে বেশি হয় বা কম হয়। আর দুটো যদি ডাব্লিউ প্লাস ভি করে যদি ডাব্লিউ হয় তাহলে কেটে কেটে যাবে, তাই নয়? এবার কেন রিলেটিভিটি হয় না? কারণ রিলেটিভিটি ডাব্লিউ সমান সি ছিল, সি আর ভি যোগ করে যায় না। আর কেন ট্রান্সভার্স ডপলার ইফেক্ট নিউটন মেকানিক্স হয় না? কারণ নিউটন মেকানিক্স কি বলছে? নিউটন মেকানিক্স বলছে দুটি ভেক্টরকে তখন যোগ করতে পারবে না যদি মধ্যখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। ভেক্টর যোগের ল 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তাই না? দুটো ভেক্টর, একটা 3 কিলোমিটার এক্স অক্ষ বরাবর যাচ্ছে, একটা 4 কিলোমিটার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, যোগ করবে ওগুলো হবে না, ঠিক আছে? আর এই জায়গায় প্রকাশ করতে পারবে, এর যোগের কোনো অ্যান্সার নাই। কারণ 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেলে কি হয় তার কোনো উপাংশ থাকে না, তো 90 0 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যোগের কিন্তু কোনো পার্থক্য আসবে না। কি বলে বোঝা গেল? তাহলে কথা হবে ডাব্লিউ প্লাস ভি সমান কত হয়ে যাবে, সেক্ষেত্রেও ডাব্লিউ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে এই ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ হবে কখন? যদি 90 ডিগ্রি হয়। আর রিলেটিভিটি কি হবে বললাম, যোগই করা যাবে না। এখানে 90 ডিগ্রি বা ইয়ের কোনো গল্প নাই। হ্যাঁ, সেটা 90 ডিগ্রি হয়ে গেলে তখন 0 হয়ে যাবে, তাহলে যোগটা করা যাচ্ছে না। কখন? যদি 90 ডিগ্রি হয়। আর রিলেটিভিটি কি বলছে, বলে এই যোগে 95 কোনো গল্পই নাই, সি প্লাস ভি কখনোই যোগ করা যায় না, তাই না? তাহলে কি বললাম, তাহলে লজিক্যালি কি হবে? এই দুটো হওয়ার কথা। লজিক্যালি logically there will be no transverse Doppler effect, মানে there will be no Doppler effect in relativity। কারণ সি প্লাস যদি যোগই করা যায় না, সে 90 ডিগ্রি হলেও যোগ করা যায় না, 0 ডিগ্রি হলেও যোগ করা যাবে না, 30 ডিগ্রি হলেও যোগ করা যাবে না। আর লংজিটুডাল তো বললাম যে যেটা দেখালাম সেটা লংজিটুডাল ডপলার ইফেক্টের ফর্মুলা। কি বললাম, ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার চলে এলো ঘটনা। আমরা একটা জিনিস ভাবলাম, তার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল রেড শিফট। গ্র্যাভিটেশনাল রেডশিফট এটা একটা ঘটনা আমরা মাপতে পারলাম। হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল রেডশিফট? দেখা গেল যে যখন কোনো একটা সোর্স, সেই সোর্স যখন সেখান থেকে কোনো আম, আহ, আলো বার করছে, মানে আমরা একে বলতে পারি কি, দ্য সোর্স দ্যাট ইজ এমিটিং লাইট, লাইট এমিটিং সোর্স। এখন দেখো প্রতিটি সোর্স, প্রতিটি মেটেরিয়াল, ফিজিক্স আমাদের এটা শিখিয়েছে যে আমরা যেমন পৃথিবীতে বসে বলে দিই সূর্য কি দিয়ে তৈরি, সূর্যের ভেতরে কি কি আছে, এই তারার ভেতরে কি কি আছে মেটেরিয়াল। প্রশ্ন হচ্ছে হাউ, হাউ উই নো হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ এ স্টার? আমরা তো বলে দিই ফিজিক্সে। স্যাটেলাইট কি ওখানে যাবে নাকি? দেখো তুমি মানে তুমি তাকিয়ে বলে দিচ্ছ টাউন টেস্ট হবে খেতে, ভ্যানিলা টেস্ট, প্যাকেটের মধ্যে একটা মাল ভরা আছে, তুমি বলে এটা ঝাল হবে খেতে, কিন্তু তুমি জানোই না, মানে তো ওখানে তুমি মুখে দাও নাই। তাহলে প্রশ্ন হচ্ছে মুখে না দিয়ে আমি তো টেস্ট বুঝতে পারবো না। তাহলে যতক্ষণ না কোনো একটা মেটেরিয়ালকে আমি হাতে পাচ্ছি, সেটাকে যতক্ষণ পর্যন্ত আমি ল্যাবরেটরিতে না পুট করছি, তাকে কেমিক্যালি ডিকম্পোজ না করছি, তার কম্পোজিশন কি করে জানবো? কম্পোজিশন জানার জন্য কি হয়? কেমিক্যাল টেস্ট করতে হয়, হয় না? তাহলে এই যে টেস্ট গুলো, যে যেমন করে অ্যাসিড বেস আমরা জেনেছি টেস্ট, ঠিক আছে, যে কোনো কম্পোজিশন, সোডিয়াম, সে সোডিয়াম বটে কিনা, সে লিথিয়াম বটে কিনা, তার প্রতিটা মেটেরিয়ালের জন্য একটা টেস্ট আছে। তাহলে সেই টেস্ট আমি করবো কি করে? তাকে তো ফিজিক্যালি চাই। তাহলে আমি সূর্য কি মেটেরিয়াল তৈরি, তার জন্য সূর্যের কিছু মেটেরিয়াল আমাকে আনতে হবে। কি আনবে গিয়ে? সোলার স্টর্মে কি আছে, মেটেরিয়াল আছে কি? না, কোনো কোনো ফিজিক্যাল মেটেরিয়াল আছে না। দে আর দ্য স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ঝড় আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওখান থেকে তৈরি হয়েছে। কি বলে বোঝা গেল? তাহলে সেই ঝড়টা তুমি মাপতে পারো, কিন্তু মেটেরিয়াল কি করে মাপবে? শুরু থেকে নাই আনতে পারলাম, হাজার বার কম্পোজিশন টেস্ট করে দেবো, যেটা পুরো মিলিয়ে কম্পোজিশন টেস্ট করবে কি করে? ওটা তো প্রশ্ন আমার। মেটেরিয়ালটা করবে কি করে? দেখো এর একটা উপায় হচ্ছে স্পেকট্রোস্কোপি, লাইট। ওয়াই দ্য কোয়ান্টাম মেকানিক্স ওয়াজ সো ইম্পর্টেন্ট? কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হওয়ার পর না মানুষ কোয়ান্টাম মেকানিক্সে বিশ্বাস করলো না। কারণ এত উল্টো পাল্টা কথা বলতে লাগলো কোয়ান্টাম মেকানিক্স, যে মানুষ এতদিন পর্যন্ত যা করেছে সব ভুল মনে হলো। এ কি ভুল, এটা ভুল, যখনই যেটা পড়ছি তখনই কি মনে হচ্ছে সব ভুল। এবার এত ভুল যদি কেউ বলে তুই এটা কি বলে এটা ভুল করে, তুই বলবো না এটা সব ভুল বললাম নাকি? কোয়ান্টাম মেকানিক্সে মানুষ অবস্থা তাই করে দিল, বলে সব ভুল করেছিস।
কিছু ঠিক পড়া হয় না। তাহলে কেন কোয়ান্টাম মেকানিক্স আমরা অ্যাকসেপ্ট করলাম? তোমাকে যদি কেউ বলে তুই ভুল জানিস, সেটা ভুল জানি তুমি বলবে না? বললেই হবে নাকি ভুল জানি? তুই বলে জানিস যে সিউড়ি বাস স্ট্যান্ডটা উড়ে চলে গেছে ওখানে, এখন আর নাই, ঠিক আছে? তো বলে জানি মাটির তলাতে সুড়ঙ্গ করে সিউড়ির মধ্যে মেট্রো চলে, বললেই হবে নাকি? বললে হবে মানে আমি তো দেখছি, বললে হবে কি করে? তাহলে প্রমাণ দিতে হবে না? তাহলে দেখো, কোনো কিছু কিন্তু ওইভাবে চট করে বিজ্ঞানে অ্যাকসেপ্টেড হয় না, যদি না সে কোনো কিছু একটা স্ট্যান্ড পয়েন্ট রাখতে পারে তোমার সামনে। কোয়ান্টাম মেকানিক্স এমন এমন কথা বললো, কথাগুলো বুঝতে পারলাম ঠিক কথা, কিন্তু যা যা বললো সেগুলো সব এক্সপেরিমেন্টালি মেলে গেল। যেমন আমাদের স্পেকট্রোস্কোপিতে বলা হচ্ছে প্রতিটি মেটেরিয়ালকে যদি গরম করো, সে সোডিয়াম হোক অ্যালুমিনিয়াম হোক, তাকে যদি গরম করো, গরম করার পর ঠান্ডা করলে সে কি হবে? সে রেডিয়েশন ছাড়বে। সেই রেডিয়েশনকে তুমি যদি মাপো, তার মধ্যে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ পাবে। হ্যাঁ, ইচ মেটেরিয়াল হ্যাভ এ ক্যারেক্টারাইস্টিক্স ওয়েভলেন্থ। যেমন ধরো দেখো সোডিয়াম, সোডিয়ামের মধ্যে দুটো ওয়েভলেন্থ পাবে, 5890 অ্যান্ড 5896 অ্যাংস্ট্রম। বিশ্বের আর কোনো মেটেরিয়ালকে গরম করলে এটা আসবে না, একমাত্র সোডিয়ামকে গরম করলে হবে, 589295 কিছু আসবে, 96 আসবে না। তাহলে কি বলা হয়? ওই যে ওয়েভলেন্থ অফ রেডিয়েশন, এটাকে বলা হয় মেটেরিয়ালের ফিঙ্গারপ্রিন্ট, আধার কার্ড। ফিঙ্গারপ্রিন্ট বিশ্বের দুটো মানুষের কখনো এক হবে না, ঠিক আছে? কিভাবে? এই স্পেকট্রোস্কোপি হয়ে গেলে কি বলে? ফিঙ্গারপ্রিন্ট। তাহলে একটা লাইট আসছে ধরো সূর্য থেকে, বললাম সে তো লাইট আসছে, আমাকে তো মেটেরিয়াল আসা দরকার নাই। তাহলে সেই লাইটে কত ওয়েভলেন্থ সেটা মেপে ফেললাম, ওয়েভলেন্থ মেপে ফেললে কি হয়ে গেল? তার মেটেরিয়াল মেপে ফেললাম। কি বলে বোঝা গেল? যে লাইটটা আছে তার ইন্টেন্সিটি মেপে ফেললাম, ইন্টেন্সিটি থেকে বুঝতে হবে কত তাপমাত্রা আছে, তাপমাত্রার সঙ্গে ইন্টেন্সিটির সম্পর্ক আছে। তোমরা পড়েছিলে 11-12 কোথাও না কোথাও পড়ে থাকবে, সেটা হচ্ছে ভিনস ডিসপ্লেসমেন্ট ল, পড়েছিলে? ভিন ডিসপ্লেসমেন্ট ল বা উইন্স ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে? ইয়েটা পড়েছিলে, ব্ল্যাক বডিতে পড়েছিলে, প্ল্যাঙ্কের সূত্র, ভিনের সূত্র। আহ, ওইটা ছিল স্টিফানস ল, স্টিফানস বোলজম্যান ল, সিগমা টি টু দি পাওয়ার 4 ছিল, ঠিক আছে? কি বললাম? তোমরা কি করোনা কালে পড়েছিলে নাকি? না তো? কখন? 11-12 কখন? 2023-24, তাহলে তখন তো করোনা টরোনা ছিল না, তাহলে এরকম বাজে অবস্থা কেন? পড়াশোনা করো নাই, এটা বোঝা গেল? এবার দেখা গেল যে যখন একটা একটা মেটেরিয়াল আমি দেখছি, পৃথিবীতে এসে দেখছি যে সে যদি থাকে, প্র্যাকটিক্যাল করছি, সোডিয়ামকে নিয়ে প্র্যাকটিক্যাল করছি, 5893 দেবে বা 5896 অ্যাংস্ট্রম আমি পাবো, ঠিক আছে? আমি জানি সোডিয়ামকে পাবো। আমি এবার কি দিলাম? সোডিয়ামটাকে ছুড়ে দিলাম, কারণ আমার কাছে দূরে চলে এসেছে। যখন দূরে চলে এসেছে দেখছি সোডিয়াম থেকে, ওই সোডিয়াম থেকে যে লাইটটা আসছে সেটা হচ্ছে 5896 নয়, সে হচ্ছে তো 5980 চলে আসছে, মানে ওয়েভলেন্থ কি হয়েছে? বেড়ে যাচ্ছে। সম্ভব কি করে? নয়, প্রথম হচ্ছে দেখতে পেলাম, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা অবজেক্ট সে মুভ করে যায়, আমার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে যে ওয়েভলেন্থ তার ছাড়া কথা স্থির অবস্থায়, তার চেয়ে কি হবে? বেশি ওয়েভলেন্থ ছাড়বে। আচ্ছা, ওয়েভলেন্থ বেশি মানে কোন কালার? রেড। তাহলে ওয়েভলেন্থ কোন দিকে চলে যাচ্ছে? রেডের দিকে শিফট করছে, ঠিক আছে? এখানে বলছে কি? গ্র্যাভিটেশনাল রেড শিফট। তাহলে আমাদের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম এদিকে ভি ভি আছে, এদিকে আর আছে ভিজিওর। তো সাপোজ আমার অরিজিনাল এখানে ছিল, যেই দূরে চলে গেল আমি দেখলাম স্পেকট্রামটা এইদিকে চলে যাচ্ছে, তাহলে কোন দিকে শিফট করছে? রেডের দিকে, এটা বলছি গ্র্যাভিটেশনাল রেড শিফট। আর যদি আমাদের কাছে আসে তখন কোন দিকে শিফট করছে? ভায়োলেটের দিকে, ঠিক আছে? তখন আমরা বলছি গ্র্যাভিটেশনাল ভায়োলেট শিফট। তাহলে আমি কোনো একটা অবজেক্টের স্পেকট্রোস্কোপি মেপে বুঝতে পারবো সে আমার দিকে আসে না আমার কাছে দূরে চলে এসেছে? বুঝতে পারবো না, পারবো না? কিভাবে বুঝবো? বললাম আজকে মাপলাম ওয়েভলেন্থ তার, আজকে একটা ওয়েভলেন্থ মেপে নিলাম, প্র্যাকটিক্যাল করলাম, 1 মাস পর তাহলে আবার ওয়েভলেন্থ মাপবো। যদি দেখি যে ওয়েভলেন্থ একই আছে তাহলে বলবো স্থির, যদি দেখি যে ওয়েভলেন্থ তার কাছে বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে কি বলবো? আমার কাছে দূরে চলে এসেছে। আর যদি ওয়েভলেন্থ কমে কমে যাচ্ছে তাহলে বলবো কি সেই আমার কাছ থেকে আসছে। বলতে পারবো না। হুম। তো উই ক্যান ফাইন্ড দ্য মোশন। এবার এই শিফটের ভ্যালু থেকে ওই অবজারভারে, মানে ওই সোর্সটার ভেলোসিটি কত হবে, কত ভেলোসিটি হলে এই শিফট হবে 30 দিন এত পরিমাণ, সেটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। তাহলে এবার দেখো, অবজেক্ট গুলো, তারাগুলো আমাদের কাছে আসছে না, আমাদের কাছে দূরে চলে যাচ্ছে, কত স্পিডে দূরে চলে যাচ্ছে, সব ক্যালকুলেশন করতে পারবো না, পারবো না, ঠিক আছে? সো দিস ইজ কল গ্র্যাভিটেশনাল রেড শিফট। ক্লিয়ার? হুম।
এবার দেখা গেল কি বলে, এবার রেড শিট কেন বলছি, কোনো গ্র্যাভিটেশনাল ভায়োলেট শিট তো হতে পারে। দেখা গেল যে আমরা যত তারা দেখছি সব তারাগুলোর ফ্রিকোয়েন্সি এখন রেটের দিকে যাচ্ছে। তা আমি কি বললাম, প্রতিটি তারা আমাদের কাছ থেকে কি হয়েছে, দূরে চলে যাচ্ছে। তার মানে ইউনিভার্সটা কি হচ্ছে, সংকুচিত জন্য বাড়ছে। সো ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। দিস ইজ গিভেন বাই হাবলস ল। হাবল বলে একজন আছে, ঠিক আছে, তিনি কি করলেন, এই জায়গা থেকে এলেন হাবলস ল। পরবর্তীতে বলবো যে কত একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে হাবলস ছোট থেকে বিশ্বাস করতে ইউনিভার্স বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের হাবল বাংলার, ঠিক আছে। হাবলের বাবা বলেছিল, হাবলের বাবা একজন কি ছিল, অ্যাস্ট্রোফিজিক্স ছিল, ঠিক আছে। তার বাবা ওকে কি বলতো, যে যা কিছু, মানে গল্প বলতো ছোটদের, ঠিক আছে, এবং অনেক রকম গল্প শুনতে ভালোবাসতো। আমাকে আমার ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি এরকম থাকে না, কথা গল্প। এবার ওদের যে গল্পগুলো ছিল সেখানে ওর বাবা কি বলতো, যে যত রহস্য সব আকাশে আছে, রহস্য পৃথিবীতে থাকতে পারে না, ঠিক আছে। যত রহস্য আছে কোথায়, আকাশে আছে। ওকে বলে ছোট থেকে বলতো, বলতো স্যার এটা বলেছে, আহ, যে বাবা তাকে বলেছিল যে আকাশে যে তাকিয়ে, যে আমি, তুই যে দেখছিস আকাশে, তার মধ্যে অনেক কিন্তু অদৃশ্য আকাশও আছে। যেমন আমাদের কিছু স্টার্স থাকে, তাকে বলা হয় ঘোস্ট প্ল্যানেট, ঠিক আছে। পড়বে পরে, যখন অ্যাস্ট্রোফিজিক্স পড়ার সময় হবে তখন পড়বে, যে ঘোস্ট প্ল্যানেট থাকবে সেগুলো আমরা দেখতে পাই না। সেগুলো দেখার জন্য আমাদের প্রতিটি মেটেরিয়াল, ঘোস্ট প্ল্যানেটের মধ্যে সিম্পল ব্যাপার হচ্ছে যে সবাই কিন্তু ভিজিবল লাইট বার করে না, কেউ এক্স রে বার করে, কেউ গামারে বার করে। তাহলে আমরা কি খালি চোখে সেটা দেখতে পাচ্ছি? আমি এখানে একটা তারা দেখছি, আর এখানে একটা তারা দেখছি, স্টার দেখছি, বলছি মাঝখানে ফাঁকা, মাঝখানে তোমাকে কেউ আছে যে ইয়ে বার করছে, এক্স রে এমিট করছে, তাহলে দেখতে পাবো আমাদের চোখে? এবার আমি কি করলাম, এক্স রে ফিল্টার বসিয়ে দিলাম, আমার চোখের সামনে কি বসিয়ে দিলাম, এক্স রে ফিল্টার। এরা বন্ধ হয়ে গেল, এখন এরা নাই, তাহলে কাকে দেখতে পাবো? তাদেরকে একটা অদৃশ্য জগৎকে দেখতে পাবো। তাহলে আকাশের তারার যে পুরো স্ট্রাকচার সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আমার চোখের সামনে চেঞ্জ হয়ে যাবে। সো তাহলে ইট ইজ এ মিস্ট্রি। দেখা যাবে দেখা যায়, সাধারণ মানুষ দেখা যায় না, ওরা তো নিজে করে দিয়ে, কি বলে বোঝা গেল, ওটা তোমার চোখের সামনে আছে, ঠিক আছে। কি করে দেখা গেল, যে এই একটা প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের চারপাশে দিয়ে যাচ্ছে, এরকম বাইরে করে ঘুরতে লেগে গেছে। মানে এখানে আমি যাওয়ার চেষ্টা করছিল, একটা বিরাট বড় স্টার আছে, কেউ যখন যাওয়ার চেষ্টা করছে এখানে ঘুরতে লেগে গেছে, মানে এই কার চারিদিকে ঘুরছিল বাবা, দেখতে পাচ্ছি না। স্পেকট্রোস্কোপি যন্ত্র নিয়ে বসে আছি, চোখ লাগিয়ে দূরবীনে দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে যখন এক্স রে ফিল্টার আবিষ্কার হলো তখন দেখা গেল কি বলে, এক্স রে ফিল্টার দেখি বেটা এক্স রে বার করছে, হাই এনার্জি পার্টিকেল বসে আছে, এই যাওয়ার চেষ্টা গ্র্যাভিটেশন ঘুরিয়ে নিয়েছে। তাহলে এই যে মিস্ট্রি বুঝতে পারলাম, ঠিক আছে, বোঝার দরকার না, এই যে মিস্ট্রি আছে জিনিসগুলো, এগুলো কি হলো, অ্যাস্ট্রোফিজিক্স আসতে লাগলো, ঠিক আছে। অ্যাস্ট্রোফিজিক্স কি বলে, অলওয়েজ ইভলভিং সায়েন্স। যেটা দেখা যায় না সেটা হ্যাঁ, রেপুটেশন থাকে। যেটা দেখা যায় না, মানে যা দেখা যায় না সেটা যে নেই তা নয়। সেটা আমাদের চোখে দেখা যায়। we can we can see only a limited portion of the universe. There are more universe than we can see. এটা ওই হাবলের বাবা, হাবলকে বলেছিল, "রে বাবা, তুই যা দেখছিস তার চেয়ে অদৃশ্য বিশ্ব অনেক আছে", ঠিক আছে। এইখান থেকে হাবল কি হয়েছিল, এই অ্যাস্ট্রোফিজিক্সে যাওয়ার যে মোটিভেশন, সেই মোটিভেশনটা পেয়েছিল। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার বলো তাহলে রিলেটিভিটি ডপলার ইফেক্ট হবে না? তাহলে বলে যে গ্র্যাভিটেশনাল শিফট, এটা কি বলে, এটা তো ডপলার ইফেক্ট, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, এটা কি বলে, ডপলার ইফেক্ট। সেখানে প্রমাণ করলাম যে সি প্লাস বি সি মাইনাস বি হয় না। তাহলে হাউ ডপলার ইফেক্ট ক্যান হ্যাপেন্স ইন রিলেটিভিটি? বোঝা গেল প্রশ্নটা? কি প্রমাণ করলাম, রিলেটিভিটিতে কি ডপলার ইফেক্ট আসবে? আসবে না। কেন আসবে না? বিকজ উই ক্যান নট অ্যাড অর সাবস্ট্রাক্ট এনিথিং ফ্রম স্পিড অফ দ্য লাইট। তাহলে সি প্লাস বি সি মাইনাস বি করে তো একই হবে, তাহলে কেটে কেটে যাবে, তাহলে আসবে না। তাহলে যদি না আসে তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ কেন দেখতে পাচ্ছি? ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখা মানে কি, কি ইফেক্ট, ডপলার ইফেক্ট। সো হাউ উই ক্যান সি দ্য ডপলার ইফেক্ট, দেখতে তো পাচ্ছি। তাহলে থিওরি বলছে ডপলার ইফেক্ট হবে না, ডপলারের যে থিওরি, ডপলার যেটা দিয়েছিল সেখান থেকে প্রমাণ হচ্ছে ডপলার ইফেক্ট হবে না, অথচ দেখতে পাচ্ছি। কি করে? তখন আমরা বলবো এই যে রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট, রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট। এই রিলেটিভিস্টিক ডপলার ইফেক্ট, ইট ইজ এ পিওর ফেনোমেনা অফ টাইম ডাইলেশন। হয় না, রিলেটিভিটিতে ডপলার ইফেক্ট হয় না। কোন ডপলার ইফেক্ট? যে ডপলার ইফেক্ট ক্যালকুলেশন ডপলার করেছিল,
তাহলে ডপলারের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী কি হবে, ডপলার ইফেক্ট হওয়া উচিত নয়, কারণ ডপলার ইফেক্ট ক্যালকুলেশনে কি ছিল, অনলি ভেলোসিটির উপর নির্ভর করবে। ঠিক আছে। হ্যাঁ, এবার আইনস্টাইন এসে বললো এক ঘর আগিয়ে যাও, ভেলোসিটি ডিফাইন করো, v ইকুয়াল টু এক্স বাই টি। ঠিক আছে। তুমি কি ধরে নিয়েছিলে, এক্স সমান ধরে নিয়েছিলে, টি সমান ধরে নিয়েছিলে সবাই। এ বললাম কি এক্স আর টি তো দুজন দুজন রকম, ভিন্ন রকম মাপবে, মাপবে না মাপবে না? রিলেটিভিটি কি বলছে, তুমি যা টাইম ব্যবধান মাপবো, আমি কি সেম টাইম ব্যবধান মাপবো? হ্যাঁ। তাহলে দেখো, ভেলোসিটিটা কার উপর নির্ভর হয়ে গেল, অবজার্ভারের উপর, কে কোথা থেকে দেখছে তার উপরে কি হবে, ভেলোসিটি আলাদা হবে না, হবে না? তাহলে এবার কি হয়ে যাবে, ভেলোসিটি আলাদা হয়ে যাবে। বলবে কি বটে, আচ্ছা ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাঁপে কতবার। আমি বললাম সাপোজ টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড খুব সিম্পল বলছি, আমি নোট দিয়ে দেবো, মানে আমাদের যে ক্যালকুলেশনটা আমরা পরীক্ষাতে করবো সেটা এটা করবো না কিন্তু, কারণ পরীক্ষাতে একটা প্রশ্ন আছে অ্যাবারেশন আর ডপলার ইফেক্ট একসঙ্গে প্রমাণ করো, তার জন্য একটা, হ্যাঁ বলবো, তার জন্য কি হবে, তার জন্য একটাই নিয়ম আছে, মানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা করলে কি দুটো একসঙ্গে প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, তাই এই মেথডটা কিন্তু আমরা করবো না, ইট ইস দ্য সিম্পলেস্ট মেথড। জিনিসটা বুঝে নেবো। টাইম পিরিয়ড টি, কোন একটা অসিলেটরের টাইম পিরিয়ড টি, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি 1/t, লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে টাইম পিরিয়ড অফ অসিলেশন, এটাতে মাপি আমরা ফ্রিকোয়েন্সি পাওয়ার সময়, কত এক সেকেন্ডে কতবার দুলছে, মানে কতবার দুলতে সময় লাগছে সেটা দেখছি আমরা। আচ্ছা এবার ধরো একটা পেন্ডুলাম দুলছে, পেন্ডুলাম দুলছে, একজন কি হলো সেই দোলনটাকে স্থির অবস্থায় দেখলো, একজন গতিশীল অবস্থায় দেখলো। যে স্থির অবস্থা দেখছে সে বলছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যেতে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে কত সময় লাগলো, টি। তাহলে সে কত বলবে, ফ্রিকোয়েন্সি কত বলে, 1/t, তাই তো? তাহলে দুটো ঘটনা, এ থেকে শুরু করলো আবার এতে পৌঁছালো। এবার কেউ মুভিং অবজারভার দেখছি, মুভিং অবজার্ভার কি করবে, টাইম ডাইলেশন দেখবে, সেম টাইম তো দেখবে না। তাহলে এই যদি বলে এ থেকে বি তে গিয়ে বি থেকে আসতে ডিটি সময় লাগিয়েছে, ঠিক আছে, বা এই যদি বলে টি 0 লাগিয়েছে, তাহলে এই বলবে টি লাগিয়েছে, টি ইকুয়াল টু টি 0 বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই টি আলাদা, ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল, 1/t করলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে তো, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে যদি টাইম ডাইলেশন ঠিক হয়, আর যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা মাপছি মুভিং অবজেক্টে, তাহলে নিশ্চয়ই কি বটে, টাইম ডাইলেশন হয়। তাহলে টাইম ডাইলেশনে কি বটে, এটা একটা কি বলবো, বিকল্প প্রমাণ, বা এটা একটা ইনডাইরেক্ট ভেরিফিকেশন অফ টাইম ডাইলেশন। যদি টাইম ডাইলেশন না থাকে তাহলে কিন্তু ডপলার ইফেক্টের কোনো গল্প নাই, কারণ ডপলার যা নিয়ম বলেছিল সেই নিয়মে ডপলার ইফেক্ট হতেই পারে না। কারণ ডপলার বলেছিল ভেলোসিটির সঙ্গে, অবজারভারের ভেলোসিটির সঙ্গে যে সোর্স তার ভেলোসিটিকে অ্যাড করতে হবে, সোর্সের ভেলোসিটি সবসময় সি, তারা সি এর সঙ্গে ভি অ্যাড করতে পারবে না, না পারলে কি ডপলার ইফেক্ট হবে না। তাহলে ডপলারের নিয়ম অনুযায়ী ডপলার ইফেক্ট হবে না, কিন্তু ডপলার ইফেক্ট হচ্ছে কোন কারণে, চেঞ্জ হয়ে যাচ্ছে কোনটা, টাইমটা। তাহলে তুমি যদি বলো যে দুটো ঘটনার মধ্যে 2 সেকেন্ড টাইম, আমি বলবো না 1 সেকেন্ড টাইম বা 3 সেকেন্ড টাইম, তাহলে তুমি ফ্রিকোয়েন্সি বলবে 1/2, আমি ফ্রিকোয়েন্সি বলবো 1/3, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ মাপবো না, মাপবো না। দেখো দুটো ঘটনা ঘটলো, সেই দুটো ঘটনার মধ্যে তুমি সময় ব্যবধান মাপলে 2 সেকেন্ড, আমি যদি দেখবো অনেক সময় ধরে হচ্ছে, তাহলে টাইমটা কি ডাইলেট হয় না, হয় না? তাহলে আমি নিশ্চয়ই 3 সেকেন্ড মাপবো বা 4 সেকেন্ড মাপবো। তাহলে তুমি বলবে ফ্রিকোয়েন্সি হবে 1/2, আর আমি যদি টাইমটা মেপেছি 4 সেকেন্ড, তাহলে আমি কত বলবো, 1/4। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না আমার? তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো কার জন্য, রিলেটিভ মোশনের জন্য না টাইম ডাইলেশনের জন্য, টাইম ডাইলেশন। ঠিক আছে। তো টাইম ডাইলেশন যদি না হয় তাহলে কিন্তু ডপলার ইফেক্ট হবে না, ক্লিয়ার? নোট আমরা দেবো, একটা নোট দেবো, সেই নোটে কিন্তু এটা থাকবে না, এইরকম ভাবে প্রমাণ থাকবে না। বুঝতে পারছি, এই প্রমাণ তো 1 লাইনে প্রমাণ, পরীক্ষাটা তোমাকে 5 নম্বর দেবে, তুমি তো এটা করতে পারবে না, এটা বোঝার জন্য। এবার পরীক্ষাতে কি হয়, আমাদের দুটোকে একসঙ্গে পাঞ্চ করে, কারণ 5 নম্বরের প্রশ্ন করতে গেলে লিখতে তো ছেলেকে কিছু দিতে হবে তো, তার জন্য কি হয়, অ্যাবারেশন আর ডপলার ইফেক্ট, এই ঘটনা। অ্যাবারেশন কথাটা অর্থ হচ্ছে শিফট হয়ে যাওয়া, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আলোটা আসছে মনে হচ্ছে অ্যাঙ্গেলটাও কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, কোন একটা আলো আমার কাছ থেকে যত অ্যাঙ্গেলে আসছে এটা আমার মনে হবে, মোশনের জন্য কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা
চেঞ্জ হয়ে যায়। আমরা বললাম লেন্থ কন্ট্রাকশন অ্যাঙ্গেল চেঞ্জ হয়, বললাম না আগে থেকে বলেছিলাম দেখবে লেন্থ কন্ট্রাকশন রিলেটিভিটি পড়ছে না আগে বলো, না পড়ছো না? পড়লে বুঝতে পারবে, পড়ছো না সেটা আমি বুঝতে পারছি। তুমি কি বললাম সব রিলেটিভিটি তোমার মনে হচ্ছে পড়ছো, কিন্তু আমি কোনোভাবে সেই পড়ার ইফেক্ট বুঝতে পারছি না। এটা যদি লেন্থ হয়, এটা উপাংশ, এক্স উপাংশটা কি বলে? ওই উপাংশ। যখন মোশন হয় তখন কি বলেছিলাম? অনলি প্যারালাল লেন্থ কন্ট্রোল করে, পারপেন্ডিকুলার লেন্থ কন্ট্রোল। তাহলে এইরকমই এখানে চলে আসবে, এটা একই থাকবে। তাহলে এখন লব্ধি কত হবে? এটা, তাহলে দেখো এদিকে দাগ টানতে হবে, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? বেড়ে গেল বা কমে গেল, হলো না? দিস ইজ এই চেঞ্জ অফ অ্যাঙ্গেল। তাহলে আমি মাপছি থিটা, তুমি কত মাপবে? ঠিক আছে, তাহলে থিটা ওয়ান আর থিটার মধ্যে রিলেশন বার করো। তাহলে এই যে রিলেশন, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাভারেশন। ঠিক আছে, তাহলে এই অ্যাভারেশন আর ডপলার বের একসঙ্গে পড়বো। আমি এটা পরের দিন নোট দিয়ে দেবো, নোটে তুমি দেখবে, যেহেতু ওই ক্যালকুলেশনটা একবার সিম্পলেস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তাই জিনিসগুলো বুঝে নাও আর জাস্ট বুঝে নাও, কারণ এই বুঝে নিলে কি হবে, তুমি নোটটা ক্লিয়ার করতে পারবে। এবার আমরা করবো স্পেস টাইম ডায়াগ্রাম। আবার দেখো কি বলছি সেটা বুঝবে, বিজ্ঞান যা বলে না তার চেয়ে বেশি ভাবতে যাবে না। ঠিক আছে, অতিরিক্ত ভাবতে গেলে কি হয়ে যাবে, সেটা কল্প বিজ্ঞানে চলে যাবে। তোমাকে বিজ্ঞানে ভাবতে হবে। বিজ্ঞান যদি বলে খাওয়া হয়নি, তার মানে খাওয়া হয়নি। ঠিক আছে, তার মানে তুমি বলবে না মুখে ভরেছি গলা পর্যন্ত গেছে এখনো পেটে যায়নি, এটাও তো খাওয়া হয়নি। বললাম বিজ্ঞান কি বলেছে তোমাকে এসব করতে? ঠিক আছে, মানে কখন খাওয়া হয় বোঝায় তুমি প্রশ্ন করলে। বলে খাবার যখন গলাতে যায় তখন খাবার হয়, না খাবার যখন আমাদের পাকস্থলীতে পৌঁছায় তখন খাবার হয়, না পাকস্থলী থেকে গিয়ে যখন আমাদের ওই যে খাদ্য নালীর মধ্যে যায় তখন খাবার হয়? তাহলে এইটা তোমার প্রশ্ন না, তুমি সূক্ষ্মতা ভাঙতে লেগে গেলে, কলবিজ্ঞানে চলে গেলে, যে খাবার গেছে কিন্তু সেই খাবার এখনো ভাঙেনি, তেমন এখনো খাবার হয়নি। হুম, মানে খাবার পৌঁছেছে এখন এইচসিএল বেরোয় নাই, নিশ্চিত হয়নি। এবার তুমি প্রচুর চলে গেলে, বিজ্ঞান কি বলেছে তো ভাবতে? এবার তুমি যা বুঝে বুঝে দাও গা। খাবার হয়নি মানে খায় নাই সে। ঠিক আছে, এখন তুমি এসব বুঝতে গেলে কিন্তু মুশকিল হবে, তাই কি হবে, স্পেকুলেশন বিজ্ঞানে হবে না অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স। এবার তুমি বাংলাতে পড়ছো, বাংলায় পড়ছো, তুমি অনেক কিছু ভাবতে পারো। না, বিজ্ঞান কি বলেছে, উল্টো পাল্টা ভাবা নয়, প্রচুর রকম ভাবনা করা, প্রচুর ভাবলে কবি হয়, সায়েন্টিস্ট হয় না। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, না ভেবে নিলে তুমি, পুরা রুটি যেমন দেখতে লাগে, পূর্ণিমার চাঁদ সেরকম লাগে। ঠিক আছে, তাহলে বুঝে যা। আচ্ছা, চাঁদটাকে রুটি মতো লাগে না, লাগে না? এবার খিদে পেয়েছে ক্ষুধার্ত মানুষের কাছে, এত ক্ষুধার্ত মানুষের কাছে চাঁদটা কি লাগছে, পোড়া রুটির মতো লাগছে। এই যে অ্যানালজিটা আনতে, এই অ্যানালজি কবিতা আনতে, কবি তো কাব্যিক, সে কবিতা চিন্তা করবে। সায়েন্টিস্ট কি ভাববে? সায়েন্টিস্ট ভাবে কি বলে কালো স্পট পড়েছে, তাহলে ব্ল্যাক স্পট, তার মানে কি বলে বাকি থেকে টেম্পারেচার কম, একদিকে টেম্পারেচার বেশি হলে ব্ল্যাক, সে এইগুলো ভাববে। সো থিঙ্কিং ইন সায়েন্স শুড বি লজিক্যাল। প্রতিটি ভাবনা, তুমি একটা জিনিস ভাবলে, ভাবার পর তোমাকে নিজেই ভাবতে হবে আমি যেটা ভাবলাম সেটা কি লজিক্যালি কারেক্ট। যদি লজিক্যালি কারেক্ট হয় তাহলে তুমি বলবে কি সেই ভাবনা হবে, সেই ভাবনা ভাবতে বলছে বিজ্ঞান। বিজ্ঞান তোমাকে বলছে যে আমি আমি ভাবলাম, আমি ধরো অনেক কিছু ভাবি, অনেক কিছু প্রশ্ন করি, ঠিক আছে, ভেবে একটা প্রশ্ন করে দিলাম। বিজ্ঞান বলছে না, এইটা বিজ্ঞানের স্টুডেন্ট হওয়ার লক্ষ্য নয়, মানে লক্ষ্য নয়, এটা আমাদের স্যার বলতো। বিজ্ঞানের স্টুডেন্ট সেই হবে, সে একটা তোলে তোমার মনে হলো, এগুলো কিন্তু তোমার একটা হঠাৎ করে মনে হলো, আচ্ছা তাহলে যদি লাফিয়ে দিতে কি হতো, মানে তোর একটা ট্রেনেতে যাচ্ছেই হলো, নিয়ে বলো লাফিয়ে দিলে কি, তাহলে প্যারাবোলাতে পড়তো, না ঝাঁপিয়ে দিলে উপর দিকে উঠে গেলে প্যারাবোলাতে উঠতো, এই তো ভাবতে লেগে গেলে। তো কি একদিন প্রশ্ন করছেন তুমি, একদিন বলবো স্যার যদি ওই ওপর থেকে গুলি মারি, স্নাইপার মারি, এইসব করি, ঠিক আছে, এটা প্রশ্ন। ঠিক আছে, এটা প্রশ্ন, সেই নিয়ে কিন্তু কারোর কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কি আমি যে কনটেক্সটে বলছি সেই কনটেক্সটে প্রশ্নটা আসছে? যদি দেখো যে সেই কনটেক্সটে প্রশ্ন আসছে, বা সেই তুমি একটা একটা জিনিস যে তুমি এই জায়গায় কনফিউজ হয়ে আছে, একটা প্রশ্ন মানে একটা কনফিউশন, এটা মনে রাখবে। একটা প্রশ্ন মানে কি বলে, একটা কনফিউশন। স্যার বলতো যে সেই সায়েন্সের স্টুডেন্ট হবে, সেই বিজ্ঞানকে ভালো করে বুঝতে পারবে, যে তার নিজের কনফিউশন বুঝতে পারবে।
কিসে কনফিউশন? যদি প্রশ্ন করে দেখো তুমি অর্ধেক বলতে পারবে না যে আমার কি কনফিউজ হয়েছিল। তো হোয়াট ওয়াজ দ্য কনফিউশন, ভালো করে বুঝো। যে আমি একটা জিনিস জানতাম এতদিনে, এই একটা লোক বলছে, সে কি একটা উল্টো পাল্টা বলছে, মানে আমার জানার সঙ্গে কি হচ্ছে, কনফ্লিক্ট করছে। হুম। সেখান থেকে তো গুলি করে আর কি। আর তারপরে সামনে 3 কিলোমিটার বা কিছু একটা ডিস্টেন্স দূরে যদি একটা মানে লোক আসে আর কি, ঠিক আছে, এবারে সে মানে তাকে আর কি গুলি করা হলো, ঠিক আছে। তারপরে বলো, লেট হিম ফিনিশ। আরেকটা মানে এটা একটা কেস হলো, ঠিক আছে। এবার মানে যে সময়টা লাগবে ওটা গুলিটা লাগতেছে, সেটা একটা আলাদা একটা সময় গেল। আর একটা হচ্ছে গিয়ে কি, যদি ওটা ট্রেনটা যদি না থাকে, ওই যদি 3 কিলোমিটার দূর থেকে যদি ডাইরেক্ট গুলি করতো, হ্যাঁ, তাহলে যে সময়টা লাগতো, আর যদি ট্রেনটা পিছন দিকে মানে যাচ্ছে, আর ওই যে লোকটা আছে তার ওই মুখ থেকে মানে দুজনের ওই মুখে পড়ে যায়। ও যেদিকে আছে ও রেস্টে আছে, কিন্তু বুঝতে পেরেছি। তারপর প্রশ্নটা, এবার সেইখান থেকে মানে স্নাইপার মানে তাহলে সময়টা কার বেশি নেই। এবার তুমি খেয়াল করে দেখো, তুমি তাহলে কোন জায়গায় প্রশ্ন করেছো, তুমি তাহলে রিলেটিভিটি বুঝোই নাই। রিলেটিভ প্রথমে কি বলেছে, যে রিলেটিভিস্টিক ইফেক্ট will only be observable when the motion or speed is comparable to the speed of the light. এটা রিলেটিভ প্রথম বলেছে। রিলেটিভিটি কি সত্যি না ভুল, বলা সত্যি ভুলে বিজ্ঞানের কোনো প্রশ্ন নেই। দেয়ার ইজ নাথিং অ্যাজ রিয়েল ইন সায়েন্স। যে যেখানে হচ্ছে সেই জায়গায় তুমি যাচ্ছ কিনা বলো। ঠিক আছে, তুমি বললে আমি কোলের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা কয়লা পকেটে ভরে দিলাম, তোমাকে কয়লা চোর বলবে? কয়লা মাফিয়া বলবে? বলবে নাকি বলো? বলো না, লজিক্যালি তো আমি চুরি করেছি। এটা চুরি তো বটে না, নয় বলো? হ্যাঁ, বটে তো, অবশ্যই চুরি বটে। তাহলে দেখো, টাইম ভেলোসিটি যখন আছে তখন রিলেটিভিটি ঘটবেই ঘটবে, রিলেটিভিস্টিক ইফেক্ট এনি ভেলোসিটি ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তাকে চুরির দায় কখন ধরবো, যখন তার চুরিটা কাউকে প্রভাবিত করবে। ঠিক আছে, আমাকে একটা প্রশ্ন দিল, জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্ন, আমি পরীক্ষায় পাস করে গেলাম, তারপর নিশ্চয়ই আমার প্রশ্নটা আমার পাস করে যে কাউকে প্রভাবিত করেছে, আমি তার স্থানটা নিয়ে নিয়েছি, এটা চুরি। আমাকে প্রশ্ন দিয়ে দিলাম, আমি কোশ্চেন লিক হয়ে গেলাম, ঘরে বসে তো বললাম, পরীক্ষা দিয়ে দিলাম, তাহলে কি বলবো, প্রশ্ন ফাঁস হয়েছে? এটা কিন্তু প্রশ্ন ফাঁস। তুমি প্রশ্ন করেছিলে, প্রশ্ন করতে আমাকে বলে দেবে প্রশ্নটা, আমি প্রশ্নটা দেখলাম, দেখলাম, বাস, আমি কিছু করলাম না, তাহলে কি বলবো, প্রশ্ন ফাঁস হয়েছে? কিন্তু প্রশ্ন তো ফাঁস হয়েছে। কিন্তু দেখো, এটা ইফেক্ট করলো না। তাহলে বিজ্ঞানে ঠিক তাই বলছে, যে যখন তুমি যেটা পড়ছো সেই ঘটনাটা যদি তাকে ইফেক্ট না পড়ে, তাহলে সেই জায়গাটা, ওই জায়গাতে প্রশ্ন আসার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তাহলে এইখানে আর ওই প্রশ্ন করবো না যে কি হলো না হলো, কি হবে না হবে, এটা হবে না, সে তার জন্য তো বলেছে। এক পিস কয়লা চুরি করলে কি বলবে? ওটা বলেছে, বিজ্ঞান তো ভাবতে হবে যে বিজ্ঞানটা কি জন্য। এবার খেয়াল করে দেখো, স্পেস টাইম। আচ্ছা, স্পেস টাইমের কনসেপ্টটা ছোট করে বুঝে আমরা পরের দিন আবার বলবো, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন। স্পেস টাইম হচ্ছে আমাদের, এই স্পেস টাইমের গল্পটা প্রথম শুরু করেছিল পঙ্কিয়ার। এবার বাবা মা কি নামে ডাকে ভগবান জানে। ঠিক আছে, পয়েঙ্কিয়ার কি করেছিল, তিনি প্রথম এই স্পেস টাইমের গল্পটা শুরু করলেন। কি শুরু করলেন? এই শুরু করার পেছনে কারণটা বুঝুন। লোরেন্স ট্রান্সফরমেশন, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু গামা করে দিলাম, গামা মানে 1/√1 মানে ডিসকভার সিস্টেম। আচ্ছা, এসছে? হ্যালো, ফোনটা চার্জ দিও। হ্যাঁ, এটা বোঝা গেলো কি বলছি? এবার দেখো,
এইখানে এলো লোরেঞ্জ। আমাদের অনেক সময় প্রশ্ন হতে পারে, মানে দেখো একটা করলাম, ওটা একটা প্রশ্ন হলো না যে টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ইন্টু গামা। বলে আজ লোরেঞ্জ ট্রান্সফরমেশন কবে দিয়েছিল? অলমোস্ট গ্যালিলিও টাইমে। তাহলে লোরেঞ্জ ট্রান্সফরমেশন বলতে দুরকম টাইম হয়, টি আর টি ড্যাশ। বলছে না, বলছে না, একটা টাইম টি আর একটা টাইম কি বটে, টি ড্যাশ। সো টাইম ভিন্ন হয় না, হয় না? গ্যালিলিও তো বলেছিল টি ড্যাশ সমান সমান টি। হ্যাঁ, কিন্তু লোরেঞ্জ কি বলেছিল? থ্রি ইকুয়াল টি ড্যাশ, এটাও হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, দেয়ার আর টু টাইপ অফ টাইম, একটা হচ্ছে রিয়েল আর হচ্ছে ম্যাথমেটিক্যাল। এই লোরেন্স যে টাইমের কথা বলেছিল টি ড্যাশ, সেটা কি বলেছিল? ম্যাথমেটিক্যাল টাইম। তার মানে তার সঙ্গে বাস্তব সময়ের কোনো সম্পর্ক নাই, নামের টাইম। হ্যাঁ, ক্যালকুলেশন একটা জিনিস আসবে, তাকে আমি কি বলছি, ডাইমেনশনে টাইম হয়ে গেল, মানে নামের টাইম। হ্যাঁ, ভার্চুয়াল ডিসপ্লে মানে নামে টাইম হয়েছে। বা আমরা যখন বলবো কারেন্ট ডেন্সিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, নামে কারেন্ট। কিন্তু কারেন্টের সঙ্গে কোনো মানে ওইটাতে তার শক লাগবে না। ঠিক আছে? ম্যাক্সওয়েলে পড়েছিল তোমরা, কোথাও পড়েছিল, 11-12 কোথাও না কোথাও পড়বে। হুম। কি একটা বাংলা থাকতে পারবো, ফরম প্রবাহ নাকি ছিল। হ্যাঁ, তাহলে এইগুলো কি বলে, এগুলো ও যে অঙ্ক তো আমাদের চলে এসেছে, হলো। তাহলে তার সঙ্গে কিন্তু বাস্তবে কোনো সম্পর্ক নাই। ওয়াইল্ড তিনি কি করলেন, একটা সিদ্ধান্ত নিলেন যে হোয়াট হ্যাপেন ইফ দ্য ম্যাথমেটিক্যাল টাইম অ্যান্ড রিয়েল টাইম আর সেম। বলো আমি মাপলাম টি, অঙ্ক বলছে তুমি একটা টাইম মাপতে পারো, সেটা হচ্ছে টি ড্যাশ। সেটা কোথায়, খাতায় কলমে অঙ্ক করে বললাম যে তুমি একটা নতুন, আমি মাপলাম 3 সেকেন্ড, তুমি বললে যে আমি মাপলাম কত বটে, 12। কিন্তু এই এই টাইমটা কিন্তু খাতায় কলমে, এটা কিন্তু সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। পয়েন্টটা বললো যে হোয়াট হ্যাপেন ইফ রিয়েল টাইম অ্যান্ড ম্যাথমেটিক্যাল টাইম বিকাম সমান। যদি সত্যি তুমি ওটা মাপতে, আমি 3 মাপলাম, তুমি যদি সত্যি 12 মাপতে, তাহলে কি হতো? তুমি বলো তা কি হবে, 3 মাপে 3ই মাপবে। হ্যাঁ, অঙ্কতে সেই 3-এর ইকুইভ্যালেন্ট কথা হতে পারে। বলো, মনে ধরো তুমি বললে যে আমার পকেটে 60 টাকা আছে, তুমি বললে আমার পকেটে 1 ডজন কলা আছে। সত্যি 12 বলি, তাহলে 60 টাকা আছে, আর তুমি বললে আমার কাছে কত টাকা আছে, 1 ডজন কলা আছে, 1 ডজন কলার দাম আমার ধরলাম 60 টাকা। তাহলে তোমরা কি বলবো, আমরা তুল্য মূল্য ইকুইভ্যালেন্ট। কিন্তু সেটা কি সত্যি সমান? ইকুইভ্যালেন্ট আর সমানের মধ্যে পার্থক্য বলো। এবার তোমার খিদে লেগেছে, তুমি বলো আমি কলা খেয়ে পেট ভরে দেবো, তুমি বলো আমার কাছে একই জিনিস আছে, আমি টাকা খেয়ে পেট ভরে দেবো, 60 টাকা খেয়ে নেবো, হবে? তাহলে বলো খাতায় কলমে তারা সমান, কিন্তু রিয়েলে তারা সমান নয়। তাহলে এইটাই ছিল কি বটে সেই সময়, যে টি আর টি ড্যাশ কি বটে, দে আর ইকুইভ্যালেন্ট। লোরেন্জ বলেছিল এরা ইকুইভ্যালেন্ট টাইম, কিন্তু এরা পয়েন্টটা বলে ধরে নাও সত্যিই সমান, মানে ওই 1 ডজন কলা খেলে যা পেট ভরবে, ওই 60 টাকা খেলেও কি হবে, সেম পরিমাণ পেট ভরবে, মানে খিদে টিদে সব মিটে যাবে, এক্স্যাক্টলি সেম। যদি হতো তাহলে কি হতো? আমরা পয়েন্টের মধ্যে যদি ঘুরে হয় ধরে নাও যে রিয়েল, তুমি যে টাইমটা কথা বলছো সেই ম্যাথমেটিক্যাল টাইম আর রিয়েল টাইম, তাহলে কি হতো? তাহলে কি তো এই দেখতে গিয়ে একটা জিনিস দেখতে পাবো। কি জিনিস? যে দেখ, এটা জিনিসটা বুঝো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, এটা একটা রাশি দিস। ঠিক আছে, ঘরে করবে হোমওয়ার্ক। তুমি এক্স ডে স্কোয়ার ওয়াই ডে স্কোয়ার জেড ডে স্কোয়ার সি টি ডে স্কোয়ার আরম্ভ করবে। এক্স ড্যাশের জায়গায় তুমি এক্স এর ফর্মটা লিখে নেবে, কত বটে, এক্স মাইনাস ভিটি ইন্টু গামা তার হোল স্কোয়ার। ওয়াই ড্যাশ তো ওয়াই হয়, জেড ড্যাশ কত হয়, জেড হয়। রোটের ট্রান্সফরমেশন কি বলে বোঝা গেল? মাইনাস সি স্কোয়ার টি ড্যাশ জায়গায় লিখে দেবো, কত বটে, টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ইন্টু গামা তার হোল স্কোয়ার। সব কিছু আসবে, এক্স ওয়াই জেড চলে আসবে না, ক্যালকুলেশন করবে, এর উত্তর আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাই তো? তাই পয়েন্টটা দেখতে পেলো যে এই কোয়ান্টিটিটা এক্স স্কোয়ার ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। এই কোয়ান্টিটিটা লোরেন্জ ট্রান্সফরমেশন করলে কোনো চেঞ্জ হয় না। তাহলে এই কোয়ান্টিটিটা যে এস ফ্রেমে মাপবে আর যে এস ড্যাশ ফ্রেমে মাপবে, দুজনে কি মাপবে,
same. So this quantity is invariant. হলো বললাম আচ্ছা লোরেন্স ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট মানে কি বলে কিছু একটা করেছি তো ট্রান্সফরমেশন করানো মানে কি বলে আমি কিছু একটা করেছি ম্যাথমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি হলো এবার বলা হচ্ছে জিওমেট্রিক্যালি মানে বুঝি বললাম আচ্ছা যে কোনো ট্রান্সফরমেশন মানে কি হয়ে যায় আইদার রোটেশন অর ট্রান্সলেশন ঠিক আছে অথবা কি হবে তাদের কম্বিনেশন যখনই কোনো ট্রান্সফরমেশন করি ম্যাথমেটিক্যালি যখন একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে যাই তাহলে জ্যামিতিগত ভাবে কি হয় জিওমেট্রিক্যালি সেটা কি বোঝায় যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছে সেই কোঅর্ডিনেট সিস্টেম হয় ঘুরে গিয়েছে নাই যেখানে ছিল সেখান থেকে সরে গেছে অথবা ঘুরেছে প্লাস সরেছে তাহলে এনি ট্রান্সফরমেশন বা এনি মোশন কি হয় রোটেশন মোশন ট্রান্সলেশন মোশন হয় না তাহলে জ্যামিতিগত দিক থেকে বলবো কি বলে যে এস ফ্রেম একটা ছিল আর এস ড্যাশ ফ্রেম একটা গতিশীল এটা তো আমরা বলছি যে গতিশীল গতি কিন্তু যখন জ্যামিতিতে বলবো তখন জ্যামিতিতে বলবো হচ্ছে এস ফ্রেম থেকে এস ড্যাশ ফ্রেমে যেমন মনে হচ্ছে এইটা কি হয়েছে জাস্ট ঘুরে গেছে এইদিকে এস ড্যাশ ফ্রেম গেছে মানে এইখান থেকে এখানে যাওয়ার জন্য যে সমীকরণটা আছে সেই সমীকরণগুলো যদি ভাঙি তার সমীকরণটা কি হবে হয় রোটেশন রিপ্রেজেন্ট করবে নাই ট্রান্সলেশন রিপ্রেজেন্ট করবে ঠিক আছে ওই এস থেকে এস ফর্মে যাওয়ার এস থেকে এস ফর্মে যাওয়ার সময় তো লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা দেখাচ্ছি না এই জিনিসগুলো এই তো লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা পরের দিন দেখাবো আজকে জাস্ট শুনে রাখো আমরা দেখাবো যে এই লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি ভালো করে দেখা হয় না তাহলে বলবো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম যদি রোটেশন হয় রোটেশন একটা ফ্রেম ছিল ইকুয়েশন ছিল দেবে এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মনে আছে y dash equal to minus x cos theta plus y minus x sin theta plus y cos theta এটা বোঝানো মানে কি বলে x আর y ফ্রেমটা আর x ড্যাশ y ড্যাশ ফ্রেমটা এরকম দেখতে এটা x y ফ্রেম এটা হচ্ছে x ড্যাশ y ড্যাশ ফ্রেম দুটো ফ্রেমের মধ্যে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে x আর x এর মধ্যে এরকম রিলেশন হবে x y একটা ফ্রেম আছে আর নতুন একটা ফ্রেম হচ্ছে x ড্যাশ y ড্যাশ তাদের মধ্যে যদি এরকম রিলেশন থাকে তাহলে কি বুঝবো একই অরিজিন দেখে x ড্যাশ y ড্যাশ কি হয়েছে ঘুরে গেছে রোটেশন রোটেশন হয়েছে আমরা লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনকে একটু সহজ করে পুট করব তখন দেখো কি বলে এরকম দেখতে ইকুয়েশন তাহলে কি বলে বেসিক্যালি একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাওয়া মানে জ্যামিতিগত ভাবে কি বলে রোটেশন হয়ে যাওয়া আচ্ছা এটাকে আমরা বুঝবো এইভাবে পরের দিন আমরা জাস্ট একটু বলি না যে যদি কোনো রোটেশন হয় তাহলে কোনো একটা লেন্থ দৈর্ঘ্য সেটা কি থাকবে রোটেশনে কি দৈর্ঘ্য ফিক্সড হয় না চেঞ্জ হয় একটা রড নিলাম তাকে 30 ডিগ্রি করে রাখলাম 40 ডিগ্রি করে রাখলাম 50 ডিগ্রি করে রাখলাম দৈর্ঘ্য কি হবে সব কিছু সেম তাহলে দেখো রোটেশন কিন্তু কি করে কোনো জিনিসের লেন্থ কে চেঞ্জ করতে পারে না তাহলে যদি লোরেন্স ট্রান্সফরমেশন রোটেশন হয় তাহলে নিশ্চয়ই এই কোয়ান্টিটি ফিক্স মানে কি বলে এই কোয়ান্টিটি ইকুইভ্যালেন্ট টু একটা লেন্থ লোরেন্স ট্রান্সফরমেশন যদি রোটেশন হয় রোটেশনে কি থাকে লেন্থ ফিক্স থাকে তো তাহলে এই কোয়ান্টিটি ফিক্স থাকবে থাকবে না এই যে কোয়ান্টিটিটা ফিক্স থাকবে না থাকবে না থাকলো তো আর লোরেন্স ট্রান্সফরমেশন কি বললাম আমরা রোটেশন তাহলে রোটেশনে কি ফিক্স থাকে লেন্থ আর আমি দেখলাম কি বলে রিলেটিভিটি যখন লাগাচ্ছি তখন রোটেশনে কি ফিক্স থাকছে এইটা সো দিস মাস্ট বি সাম কাইন্ড অফ লেন্থ আচ্ছা এবার খেয়াল করে দেখো একটা যদি এক্স হয় একটা ওয়াই হয় একটা বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় তাহলে তার দৈর্ঘ্য কত হবে এক্স আর ওয়াই একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম সেই কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক 0 আর এক্স ওয়াই আর অরিজিনটা আছে এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেন্থ ঠিক আছে আমি অভিভাবকে উল্টো করে দিলাম এই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাও কনস্ট্যান্ট তো এই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রুট ওভারে কি হবে কনস্ট্যান্ট তাহলে যদি এই লেন্থ হয় আচ্ছা ত্রিমাত্রিক যদি হয় 3 ডাইমেনশনাল স্পেসে তাহলে এর কি হবে এক্স কমা ওয়াই কমা জেড হবে তো এক্স প্লাস ওয়াই সমান জেড স্কয়ার আচ্ছা কেউ যদি বলে আমি একটা বিন্দু স্থানাঙ্ক একটা কোঅর্ডিনেট নিলাম 4 ডাইমেনশন কত কোঅর্ডিনেট নিলাম তুমি রাখতে পারবো না একটা এক্স একটা ওয়াই একটা জেড আর একটা কোঅর্ডিনেট নিলাম আই সি টি আর একটা কোঅর্ডিনেট কত নিলাম আই সি টি তাহলে বলো এর লেন্থ কত হবে x স্কয়ার প্লাস y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস আই সি টি তার হোল স্কোয়ার কত হয়ে যাবে এটা মানে কত বটে আসছে না হুম তাহলে এটাকে যদি লেন্থ বলতে হয় তাহলে এর যে মাথার বিন্দু সেই মাথার বিন্দু স্থানাঙ্ক কত হবে কি বলো বোঝা গেল না বলো একে যদি লেন্থ বলতে হয়
আর আমরা কি বললাম, যদি একটা 4 ডাইমেনশনাল স্পেসে এরকম একটা বিন্দু স্থানাঙ্ক হয়, তাহলে তার দৈর্ঘ্য কত হয়ে যায়? এটা হয়। সো দিস কোয়ান্টিটি উইল রিপ্রেজেন্ট এ লেন্থ ইন এ 4 ডাইমেনশনাল স্পেস। এটা লেন্থ কোন স্পেসে বোঝাবে? 4D তে। যার কি হবে, 4টে অক্ষ হবে, একটা অক্ষ এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, আর একটা অক্ষ কত বটে? আই সি টি। ঠিক আছে, ইমাজিনারি একটা অক্ষ। তাহলে একটা ইমাজিনারি 4 ডাইমেনশনাল স্পেস যদি কল্পনা করি, ঠিক আছে, একটা ইমাজিনারি 4 ডাইমেনশনাল স্পেস যদি কল্পনা করি, তার মানে হচ্ছে কি কমপ্লেক্স প্লেন একটা কল্পনা করি, তাহলে সেই কমপ্লেক্স স্পেসে, কমপ্লেক্স এক্স আই লিখি না, সেই কমপ্লেক্স স্পেসে লোরেন্স ট্রান্সফরমেশনের মানে এই কোয়ান্টিটি কি রিপ্রেজেন্ট করবে? একটা লেন্থ কে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি একটা কোঅর্ডিনেট পেলাম, আমি বললাম আচ্ছা 4 ডাইমেনশনে লেখা খুব অসম্ভব, তাই বললাম স্পেসের এক্স ওয়াই মধ্যে একটা এক্স নিলাম, আর টাইমেরটাকে এখানে নিলাম আইসিটি। ঠিক আছে, তাহলে কি পেলাম? উই গেট এ নিউ কোঅর্ডিনেট সিস্টেম লাইক ইউক্লিডিয়ান কোঅর্ডিনেট। যেমন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ছিল না, তাহলে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট কি হয়েছে? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন গুলো সত্যি হয়। আর লোরেন্স ট্রান্সফরমেশন করতে গেলে কোন স্পেস করতে হবে? একটা 4 ডাইমেনশনাল কমপ্লেক্স স্পেস নিয়ে আলোচনা করতে হবে। যদি 4 ডাইমেনশনাল কমপ্লেক্স স্পেসে থাকো, তাহলে তুমি কি হবে? লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনকে একটা রোটেশন হিসেবে ট্রিট করতে পারবে। ঠিক আছে, এই কোঅর্ডিনেট যেহেতু একটা এক্স আছে, একটা টাইম আছে, একে আমরা কি বললাম? স্পেস টাইম কোঅর্ডিনেট সিস্টেম। যেমন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়তাম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট পড়তাম, তাহলে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হলো, তার নাম কি বলে? স্পেস টাইম। এটাতে আই সি মানে আই থিঙ্কিং যেটা কমপ্লেক্স মানে আর কি কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে এটাতে এই বাকি যে পোর্শন বলতে যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার একটু এ নেই, মানে এটা তো মানে রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, আর এটা তো ইমাজিনারি হয়ে গেল। ইমাজিন হোক না, আমাদের কমপ্লেক্স তাই তো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। জেডটাতে তো রিয়েল ওঠে, দুটো তো রিয়েল, এক্স আর ওয়াই রিয়েল, কিন্তু রাশি তো কমপ্লেক্স। এবার ভালো করে বুঝো, তাহলে কি বোঝা গেল? যে যদি আমাকে রিলেটিভিটি পড়তে হয়, তাহলে রিলেটিভিটি পড়ার আর একটা উপায় হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল পড়তে হবে। এই যদি ম্যাথমেটিক্যালি কমপ্লেক্স ভেরিয়েবল পড়ো, তাহলে তুমি রিলেটিভিটি ক্যালকুলেশন করতে পারবে এইরকম ভাবে ধরে। তাহলে তোমাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে চলে যেতে হবে কোথায়? একটা নতুন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেন। ঠিক আছে, সেখানে একটা থাকবে এক্স, একটা থাকবে আইসিটি। এই আইসিটি অক্ষরটাকে বলছে টাইম অ্যাক্সিস, সে নাম দেওয়া হলো কি বলে? স্পেস টাইম ডায়াগ্রাম। আচ্ছা বলো, এটা কি সত্যি স্পেস টাইম না খাতায় কলমে স্পেস টাইম? তাহলে এই স্পেস টাইম কি বলে? ম্যাথমেটিক্যাল স্পেস টাইম। তাহলে এইটা কি বলে? আমরা যখন স্পেস টাইম ভাবে তখন আচ্ছা টাইম চলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, বলো কোথায় যাচ্ছে সব? খাতায় কলমে। বাস্তবে কিন্তু কিছুই যাচ্ছে না, বাস্তবে তো অন্যরকম ব্যাপার। তাহলে পয়েন্টার কি বললো? দেয়ার ইজ এ অ্যানাদার ওয়ে টু এক্সপ্রেস লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ইন জিওমেট্রি। জ্যামিতির সাহায্যে আমরা কি করতে পারি? লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনকে বুঝতে পারি। কি করতে হবে? এই কার্টেসিয়ান স্পেসে থাকলে হবে না, তোমার কোথায় চলে যেতে হবে? কমপ্লেক্স স্পেসে চলে যেতে হবে। এইটা যদি 5 ডাইরেক্ট ইকুয়েশন কেন 5D তখন হয় নাই, 4টে তো কোয়ান্টিটি আছে, আর তো নাই কিছু। হ্যাঁ, 5D আমি করবো কি? আমাদের আছে এক্স ওয়াই জেড আর টি আছে, তাহলে সেখান থেকে 4D তৈরি করতে পারি। 5D কি করে তৈরি করতে? তাহলে কোয়ান্টিটি বলো, তাহলে তার একটা ফর্মুলা থাকবে তো। এখানে ভেরিয়েবল কটা? 4টে তো ভেরিয়েবল, এক্স ওয়াই জেড আর টি। লোরেন্স ট্রান্সফর্ম তাই তো বলেছিল, ভেরিয়েবল কটা? 4টে। নিউটন বলেছিল না টি কোনো ভেরিয়েবল নয়, তোমার টি আমার টি সবার টি কি বলে? সমান। তাই নিউটনের জগতে ভেরিয়েবল কত ছিল? টি। তো 3টে ভেরিয়েবল মানে কতই কি কোঅর্ডিনেট সিস্টেম নেবো? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ম্যাথমেটিক্যালি যা, রিয়েলও তাই। ম্যাথমেটিক্স যখন আমরা আঁকবো খাতাতে এক্স ওয়াই জেড 90 ডিগ্রি আঁকবো, আর বাস্তবে যখন ভাববো তখন ভাববো 90 ডিগ্রি করে আছে। তাহলে ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড সেম হয়ে যায় কোথায়? কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে যা অঙ্ক করবো সেটাই বাস্তবে দেখতে পাওয়া যাবে, কিন্তু এই অঙ্কটা যা করবো খাতায় কলমে, বাস্তবে তাই হবে? তাহলে কি বললাম? বাস্তব অঙ্কটাকে আমি আরো অবাস্তব ভাবে খাতায় কলমে করতে পারি। বলো করতে পারি, করবো কেন? বলো, করলে অনেক সুবিধা। যেটা করতে তোমার 2 পাতা ধরে ক্যালকুলেশন করবে, সেটা 2 লাইনে করবো, ম্যাথমেটিক্যালি করো তো, তোমার তো উত্তরটা নেই ব্যাপার। তাহলে পয়েন্টটা কি বললো? যে আর একটা উপায় আছে রিলেটিভিটি বড় বড় ক্যালকুলেশন গুলোকে বোঝার, সেটা হচ্ছে তুমি এইখানে চলে আসো। এইটা শুরু হলো কি পয়েন্টার, কিন্তু পয়েন্টার এরপর আর গেলেন না, থেমে গেলেন। পয়েন্টকে যেমন বললাম স্যার খুব ভালো, খুব ভালো, বুঝতে পারলাম, দারুণ সুন্দর করেছে। কমপ্লেক্স প্লেনে আইসিটি আবার কি করে? এর বাস্তব কি মানে?
ঠিক আছে? টাইম তো টাইম, ইমাজিনারি টাইম আবার কি হবে? আছে না, এটা ইমাজিনারি টাইম। হ্যাঁ, হ্যাঁ, কি লেন? টাইম লেন, কেমন লেন? ইমাজিনারি টাইম। এই যে অক্ষ বরাবর যে কোনো দৈর্ঘ্য কি হবে? লেন্থ হবে তো। তাহলে এদিকে যদি টাইম আছে, তাহলে টাইম লেন্থ মানে সময়ের ব্যবধান, 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে ঘটলো, 30 সেকেন্ড ধরে ঘটলো। কিন্তু এই টাইমটা কি টাইম? রিয়েল ইমাজিনারি টাইম। বললাম এই তো খুব মুশকিল, ইমাজিনারি টাইম তার ব্যাখ্যা পাচ্ছি না। এই জায়গাতে কি হলো, আরো অনেক বছর পর আইনস্টাইনের স্যার, তার নাম হচ্ছে মিনকাউস। আইনস্টাইন যখন জুরিকে ছিল পড়ছিলেন, তখন মিনকাউসকি সেখানে টিচার ছিলেন। ঠিক আছে? সেই মিনকাউসকি তিনি কি করলেন, এই আইটাকে তুলে দিলেন মার্কেট থেকে। বলে ঝামেলা আইটাকে নিয়ে আর একটু কায়দা করি, সেই কাজে কি হয়ে যাবে, আইটা উড়ে পালাবে। তাহলে বলেন এবার ভালো হবে বুঝতে। নিয়ে তৈরি হলে কি, মিনকাউসকি স্পেস টাইম ডায়াগ্রাম। তাহলে স্পেস টাইম ডায়াগ্রামের সূচনা করছিল পয়েঙ্কিয়ার, কিন্তু পয়েঙ্কিয়ার সেটাকে বেশি দূর মধ্যে নিয়ে যেতে পারে নাই। কারণ কি হয়েছিল, আমাদের এই জেনারেল নলেজের সঙ্গে না কনফ্লিক্ট করছিল, খুঁত খুঁত করছিল মনটা। পয়েঙ্কিয়ার থেমে গেছিল। বলে হ্যাঁ, একটা উপায় আছে, করতে পারো অঙ্কের সাহায্যে, তুমি এইভাবে অঙ্ক করতে পারো, এভাবে যোগ করতে পারো, না করে ইন্টিগ্রেশন করতে পারো। কিন্তু ইন্টিগ্রেশনটা কেন করব, কি করব, এরকম করে কি করব তা আমি বুঝতে পারছিলাম না। পয়েন্টটা থেমে গেছিল। এই থেকে আরো নতুন ভাবে এলিগেন্টলি কে নিয়ে গেল, মিনকাউস্কি। মিনকাউস্কিকে দেখালো যে রিলেটিভিটিকে জিওমেট্রিক্যালি আরো বেটার ওয়েতে বোঝা যায়। তুমি কোনো ক্যালকুলেশন না করে শুধু ছবি এঁকে প্রমাণ করে দেবে, হ্যাঁ লেন্থ কন্ট্রাকশন হয়, টাইম ডাইলেশন হয়। শুধুমাত্র কি হবে, ছবির সাহায্যে। বড় বড় ক্যালকুলেশন তুমি শুধু জ্যামিতিতে কি করবে, কোনটা? হ্যাঁ, না, এই মিনকাউস্কি আইনস্টাইন পরে দিয়েছিল, পয়েন্টার আইনস্টাইন আগে। হ্যাঁ, স্যার হলে কি হবে, রিলেটিভিটি আগে দিয়েছিল, আইনস্টাইনের রিলেটিভিটি। কিন্তু কি বলবো, আইনস্টাইন রিলেটিভিটি ওই যে সিদ্ধান্তগুলো, এগুলো তো মানুষ প্রশ্ন আসছিল। এবার তুমি জানলে কি করে, আলোচনা বেশি বেশি সম্ভব নয়। হ্যাঁ, এবার যখন আইনস্টাইন রিলেটিভিটিটা প্রকাশ করলো, ঠিক আছে, তখন রিলেটিভিটি কিন্তু কোনো বেসিক ম্যাথমেটিক্স ছিল না, হাল করা ম্যাথমেটিক্স আর একটা পস্তুলের উপর আইনস্টাইন দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কি মানে বোঝাচ্ছে, এর অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে? ঠিক আছে, তার জন্য কি হলো, এই মিনকাউস কি করলো, এই স্পেস টাইম ডায়াগ্রাম নিলো। যখন স্পেস টাইম ডায়াগ্রাম নিলো, আইনস্টাইন প্রথম বিশ্বাস করলো না, ফালতু জিনিস। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আইনস্টাইন যখন জিটিআর গেল, তখন আইনস্টাইনকে বলতে হলো যে না, স্পেস টাইম কন্টিনিউয়াম না বুঝলে আর ম্যাথমেটিক্স বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, এই স্পেস টাইম কনসেপ্টে গেল, মিনকাউস্কি এলিগেন্টলি প্রকাশ করলো, কিন্তু শুরু করেছিল কে, পয়েন্টার। পয়েন্টার কিন্তু সেই লজিকটা নিয়ে যেতে পারে নাই। কারণ এখানে একটা সবাই প্রশ্ন করছিল, ইমাজিনারি টাইম, ইমাজিনারি টাইম, এটা কি করে কি করে। অঙ্ক বলছে কি করে যায় না, ও কমপ্লেক্স ভেরিয়েবল করলো, অঙ্কগুলো উত্তর মিলে যাবে। তো করবে তো করো, না করবে তো করো না। ম্যাথমেটিক্স ছিল, যে একটা রাস্তা বলেছিল, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। কিন্তু মিনকাউস্কি করলো, সেই রাস্তা থেকে তুলে নিয়ে এলো কনসেপ্টটাকে রেখে, এই আইডিয়াকে কি করলো, মার্কেট থেকে হাটিয়ে নিয়ে একটা নতুন ধরনের জিনিসপত্র তৈরি করলো। না, আই না থাকলে মাইনাস স্কোয়ার টি স্কোয়ার প্লাস স্কোয়ার যেত, প্লাস হয়ে যাবে। তো প্লাস তো না, এখানে কোয়ান্টিটি কোনটা ইনভেরিয়েন্ট, প্লাস টি স্কোয়ার টি স্কোয়ার বলে উত্তর মিলবে না কিন্তু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার টি স্কোয়ার এর মানটা সমান, প্লাস নয়। তাহলে বাধ্য হয়ে পয়েন্ট থেকে আই আনতে হয়েছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফোর ডাইমেনশন। তাহলে মনে মনে বুঝবে, এই ফোর ডাইমেনশন মানে ওয়ান ডাইমেনশন ইজ টাইম, নট টাইম, ইট ইজ সি ইন্টু টি। একটা ডাইমেনশন টাইম, তাহলে টাইম ইজ এ ডাইমেনশন। মানে এমন নয় যে অন্য কিছু বুঝে নিলে, বলো কি দৈর্ঘ্য প্রস্থ যেমন, সময়ও এর কোনো আলাদা কিছু নাই। একটা বস্তু দৈর্ঘ্য যেমন, একটা বস্তু যেমন, সময়ও কি বটে, সেম করে। যেমন আলাদা করে ভাবা কিছু দরকার নেই। নিউটন কি বলেছিল, তোমার অতীত আছে, তোমার ভবিষ্যৎ আছে। কোনো অতীত ভবিষ্যৎ বলে কোনো ব্যাপার নাই। কোনদিন শুনেছিলে তোমার দৈর্ঘ্য আছে, পরে তোমার প্রস্থ আছে, ভবিষ্যতে তোমার প্রস্থ হবে? শুনেছিলে একটা বস্তুকে, হয়তো আজ তো দৈর্ঘ্য আছে, একদিন পর তোর একটা প্রস্থ আসবে, তুই বড় হবে জীবনে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থটা তো আছেই, তার আবার আগে পরে কি আছে? এই বলে কি, স্পেস টাইম এরা মিলিয়ে মিশে এক জিনিস, একে তুমি আলাদা করতে পারবে না যে এটা স্পেস, এটা টাইম। এটা নিউটন আলাদা করেছিল। মিনকসকি বললো কি, এই আলাদা করার জায়গা নাই, ইউ ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন স্পেস আর টাইম। সেই বহুদিন আগে যখন তোর সঙ্গে দেখা হয়েছিল সিউড়ি বাস স্ট্যান্ডে, তা তুমি দুটো কথা বলছিল, সিউড়ি বাস স্ট্যান্ড
আর তোর সঙ্গে অনেক দিন আগে দেখা হয়েছিল, তাহলে আমাদের কথাবার্তা কি আছে? স্পেস আলাদা, টাইম আলাদা। আবার দেখ, বহু বছর পর সেই শিউরি বাসনে দেখা হলো, স্পেস আর টাইম আলাদা বললে না, বললে না? ঠিক আছে। কিন্তু আইনস্টাইন কি বললো? যে না, বলতেই পারবো না কথা, যে তোর সঙ্গে বহুদিন আগে শিউরি বাসনে দেখা হয়েছিল, বলতে পারবে না। কারণ সময় কে তুমি আলাদা করে বলতে পারবে না। বহুদিন আগে বহুদিন পরে বলা কথাগুলো কি করতে হবে? বলতে বলা যাবে না, কারণ টাইম তো আলাদা, তোমার টাইম। ঠিক আছে। বহুদিন আগে বহুদিন পরে মানে কি দুটো টাইম আলাদা করছে না, করছে না? তাহলে পজিশন এক রাখো, টাইম আলাদা করে দিচ্ছ। শিউরি বাস স্ট্যান্ড পজিশন এক রেখেছো, তুমি কি করে দিলে? টাইম জায়গাটা বলবো না, ওসব বলাই যাবে না। অন্যভাবে বলতে হবে, ল্যাঙ্গুয়েজ কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ ল্যাঙ্গুয়েজে মানেটা বুঝতে হবে তোমাকে, স্পেস টাইম। তাহলে ফিজিক্সে পড়তে গেলে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। বাংলা ছাত্রের মধ্যে স্পেস টাইম, আচ্ছা স্পেস আর টাইম মিলে গেল, এই মিলে গেল ব্যাপারটা নয়। এই কিভাবে মেলাতে চাইছে, সেই অঙ্কের ভাষা তোমাকে জানতে হবে, যে এইটা মানে অ্যাকচুয়ালি এইটা, এর বেশি কিন্তু নয়। ঠিক আছে। তার মানে স্পেস ট্রাভেল আমরা বলি না, টাইম, এইটা নিয়ে কি হবে? টাইম মেশিন আবিষ্কার হয়ে গেল। আরে কোনো এই তো অঙ্ক তো বলেই নাই, তুমি ভাবতে লেগেলে কি হবে? ওই যে কি বললাম, ও তো বলেই নাই খেতে, তুমি বললে না আমার মুখ হয়ে গেল, কিন্তু আমার গলা দিয়ে নামলো না, তার মানে আমি খাই নাই। আর আবার খেতেই বলো না, তোমাকে নেমন্তন্নই করে নেই। হ্যাঁ, তাহলে তুমি এসব করতে গেলে কেন? তাহলে এই যে টাইম ট্রাভেল বলি না, এইখান থেকে এসছে। কিন্তু মিনকাউসকে যেটা বলতে চেয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাহলে মিনকাউসকে বলে দেবে। কি বলে বোঝা গেল? তুমি এবার কি বললে? নেমন্তন্ন করে নাই। ঠিক আছে, তার মানে আমি যদি ওর ঘরে যাই, নিয়ে খাবারটা গলা পর্যন্ত খাই, তার মানে কি হলো? খাওয়া হলো। আর নেমন্তন্ন না করলে খাবে না। আমি ঘরে গেলাম কিন্তু খেলাম না, গলা দিয়ে পেরোলো না, তাহলে কি বলবো? নেমন্তন্ন খেলাম? বলবো না তো। তাদের নেমন্তন্ন করা আর নেমন্তন্ন না খাওয়ার সময় হয়ে গেল, ওসব ভাবতে গেলে হবে না। যদি ভাবো তাহলে কোথায় চলে যাবে? কল্পবিজ্ঞান। তাহলে এবার তুমি বুঝতে পারবে বিজ্ঞান আর কল্পবিজ্ঞানের মধ্যে পার্থক্য কোথায়। তাহলে এই সূত্র হবে না। ভালো করে বুঝেছি জিনিসটা, বুঝো টাইম মেশিন আবিষ্কার হবে কি হবে না সেটা প্রশ্নটা অন্য জায়গায়, কিন্তু এই সূত্র হবে না। অন্যদিকে করতে পারো, বিজ্ঞান আবিষ্কার হয় না, নতুন আবিষ্কার হয়েছে তো, কিন্তু ওই কল্পবিজ্ঞান নয়। নিউটনের সূত্র দিয়ে কল্পবিজ্ঞান করে তুমি রিলেটিভিটি আবিষ্কার করতে পারো। সেটা যখন নিউটনের সূত্র আবিষ্কার ছিল না, তখনও তো আমাদের টাইমের কনসেপ্ট ছিল। আমাদের পুরাণে বলেছে যে আমাদের যখন যুদ্ধ লাগলো, ইন্দ্র যখন যুদ্ধ পাচ্ছে না, তখন আমাদের পৃথিবীর যে শক্তিশালী রাজা ছিল ভরত, তাকে ডেকে নিয়ে গেল যে জয়, যুদ্ধ কোথায়? আমি পাচ্ছি না, যুদ্ধের সময় আমার হচ্ছে না। ঠিক আছে। ও গেল, প্রচন্ড মানে শিবের ভক্ত ছিল, শিবের কাছে একটা অস্ত্র পেয়েছিল, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ শেষ করে দিল, গেল একদিন যুদ্ধ শেষ করে দিল। যুদ্ধ বুদ্ধ শেষ হয়ে গেল, ইন্দ্র বলে তা ইয়ে করে একটা পার্টি করি, তারপরে যাবি। ওরা পার্টি ফার্টি করবো না, ঘর যায়। বউ বাচ্চা আছে, বকাবকি করবে। তখন ইন্দ্র বলছে ঘর যায় কি করবো, ওখানে তো বহু বছর, 200 300 500 বছর পেরিয়ে গেছে। তাহলে পৃথিবীর টাইম আর স্বর্গের টাইম আলাদা, সেটা আমাদের কনসেপ্টই বলছে। তাহলে এই চিন্তা তো ছিল না, ছিল না বলো? টাইমের যে ডিফারেন্ট হয়, সেই কনসেপ্ট ছিল না, ছিল না? ঠিক আছে। কি বলে বোঝা গেল? তাহলে এটা বলা ছিল গ্রেট ম্যানস থিংস অ্যালাইক। মহান মানুষরা চিন্তা এক করে, বিভিন্ন রকম ভাষা থাকে। ঠিক আছে। বলছে ইউনিভার্স ইজ ফুল অফ ফোটন, আর আমাদের রবীন্দ্রনাথ বলেছে আলো আমার আলো আলো গ্রহণ করা। কনসেপ্ট, একটা লোকের কনসেপ্ট কি, ও কবিতা বলেছে, দার্শনিক চিন্তা করেছে, বিজ্ঞান বিজ্ঞানে বলেছে, কনসেপ্ট একই, যে এভরিথিং ইজ ফিল্ড আপ উইথ ফোটনস। তাহলে বলছে গ্রেট ম্যান থিংস অ্যালাইক, তাহলে ওখানে ছিল, মানুষ চিন্তা করছিল সময় আলাদা হতে পারে। কি বলে বোঝা গেল? কিন্তু এই যেটা বলেছে তার বাইরে তুমি চিন্তা করতে পারবে না। আমি বললাম 30 দিন পেরিয়ে গেলে ওষুধ এক্সপায়ার হয়ে যাবে, তুমি বললে কতটা এক্সপায়ার হবে, তাহলে খালি খেয়ে দিলে কি কাজ করবে না? কোনো কোনো গ্যারেন্টি নেই। কাজ করতে পারে, না করতে পারে। ক্লিয়ার? সে বলে পড়ো না, বাকিটা পড়তে